সকালে ফোনের আওয়াজে আমার ঘুম ভাঙলো। এখনো ভালো করে দিনের আলো পড়ে নাই, এর মাঝেই ঘুমটা ভেঙে দিল তোর। আমি ফোনটা রিসিভ করে ধমক দিয়ে বললাম, এত সকাল সকাল আমাকে ফোন দিয়ে ঘুমটা ভেঙে দিলে? কল দেওয়ার আর সময় পাও নাই তুমি? সরি, আমি ভাবছিলাম যে জেগে আছেন। বস, আমি তো আবার আপনার মতো এত ধনী না যে ঘুমাবো। সরি বিরক্ত করার জন্য। আরে এবার তুই একটু পরেই কল দিতি। আচ্ছা বল, কি হয়েছে? তুই করে বলবো নাকি আপনি? সকাল সকাল এসব বলতে কল দিলি? তুই করে বলিস, আর বেশি সম্মান দিতে চাইলে বস। ওকে, আমি সবকিছু রেডি করে ফেলেছি। এখন শুধু কলেজে যাওয়ার পালা। আচ্ছা ঠিক আছে, এখন ফোন রাখ। কল কেটে দিয়ে বিছানা থেকে উঠে পড়লাম। রাতে আপু কিছু খায় নাই, ভাবলাম যাই দেখি আমি নিজে যদি কিছু তৈরি করতে পারি। রান্নাঘরে গিয়ে ইবাকে আবার কল দিলাম। ইবা ফোন রিসিভ করে বললো, বল। রুটি কিভাবে বেলতে হয় শেখা তো আমাকে একটু। আজকে আমি আপুর জন্য খাবার তৈরি করব। আচ্ছা, ভিডিও কল দে, আমি দেখাচ্ছি। ইবাকে ভিডিও কল দিতেই ও আমাকে বুঝিয়ে দিতে লাগলো কিভাবে কি করতে হবে। মোটামুটি ভালোই নাস্তা তৈরি করলাম, তবে হাতটা একটু পুড়ে গেল, এই আর কি। কিন্তু মনের ভিতরে একটা আনন্দ কাজ করছে। আমি টেবিলে নাস্তা সাজিয়ে আপুর জন্য অপেক্ষা করতে লাগলাম। এই তো দুলাভাই রুম থেকে বের হয়েছে। দুলাভাই আমাকে দেখে বলল, কি শালা বাবু, আজকে এত খুশি খুশি লাগছে যে? খুশি লাগবে না কেন বলেন দুলাভাই? আমি আজকে আপনার জন্য আর আপুর জন্য নিজ হাতে নাস্তা তৈরি করছি। কথাটা আমি বলতে চাই না, তাও বলতে হচ্ছে। রাতে তোমার আপু চলে গেছে, আমাকে বললো সকালে যাওয়ার জন্য। তোমার আপু রাগ জানো তো? আমি সোফায় বসে পড়লাম। কখন যে চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগলো বলতে পারি না। নিচে তাকিয়ে বললাম, আমি না হয় কিছু বলে ফেলেছি। ওকে আমাকে শাসন করতে পারতো না? থাক দুলা ভাই, কাউকে দরকার নেই আমার, একাই ভালো আছি। আর একটা কথা, এই বাসাটা আপুর নামে লিখে গেছে বাবা। আপুকে বলবেন ওর বাসায়ও থাকতে। আমি বরং চলে যাব। চোখের পানি মুছে চুপচাপ উপরে উঠে গেলাম। কলেজের সময় হতেই রেডি হয়ে নিলাম। টেবিলে যেভাবে খাবার সাজানো ছিল ঠিক সেভাবেই আছে। আমিও কিছু না খেয়ে বের হয়ে গেলাম। আজকে মনটার খুব খারাপ। একটা রিক্সা নিয়ে কলেজের সামনে চলে গেলাম। গিয়ে দেখি সেই নিত্যদিনের মতোই আমার পুরাতন বন্ধুরা মিলে নতুন ছেলে মেয়েদের র্যাগিং করছে। আমি গেটের কাছে যেতেই কেউ আমাকে কিছু বললো না। আমি দাঁড়িয়ে ওদের উদ্দেশ্যে বললাম, আজকের পর থেকে যদি কাউকে এখানে অপমান করানো হয় তাকে পুরো ক্লাসের সামনে পিটাবো। তা তুই আমায় কি করবি? আমাকে ল্যাংটা করে পিটাবি নাকি? এখন যে তোর উপর এটা প্রয়োগ করব। রিয়া ম্যাডামের গাড়ি মাঠের মাঝে চলে এলো। উনি গাড়ি থেকে নেমে আমাদের দেখেও না দেখার ভান করলো। আমি হো হো করে হাসতে হাসতে বললাম, এতদিন পর আমার নতুন রূপ দেখতে পারবি, সহ্য করতে পারবি তো? কিরে শালা, তুই কি পাগল হলি নাকি? তোর মাথাটা গেছে? আমি আরো জোরে জোরে হাসতে লাগলাম। সবাই আমার দিকেই অবাক হয়ে তাকিয়ে আছে। দুই আঙ্গুল পাগলের মাথায় ধরে বললাম, কি গুলি করবো তো? তৈরি আছিস তো? আমাকে কি তোর বোকা মনে হয় রে? তোর মতো হাবলা খাবলা একটা ছেলে। আমি শুধু হাত দিয়ে একটু ইশারা করলাম, আর সাথে সাথেই শূন্য থেকে একটা গুলি এসে পাভেলের মাথার সামনে থেকে ছিদ্র করে পিছনে দিয়ে বের হলো। আর সাথে সাথে পাভেল মাটিতে পড়ে গেল। আমি পাভেলের পেটে চড়ে একটা লাথি দিয়ে বললাম, আমাকে মারবি না এখন? হলো তো? কত করে বললাম মেরে ফেল আমাকে, তাও মারলি না। সব কটাকে আরো শাস্তি দিয়ে মারবো, মজা হবে না খুব? পুরো কলেজের ছাত্র ভয়ে কি করবে না করবে ভাবতে পারছে না। সবাই এই জায়গায় চুপটি করে বসে আছে। হঠাৎ হুইসেল দিয়ে পুলিশের গাড়ি ভেতরে ঢুকলো। যাক শালা, এদের আবার বললো কে? হয়তো রিয়া ম্যাডাম। গাড়ি থেকে পুলিশ ইন্সপেক্টর কামাল সাহেব নেমে আমাকে বলল, তুই পুরো ক্লাসের সামনে একটা ছেলেকে গুলি করে মারলি, এর শাস্তি কি হতে পারে? কি আমি মেরেছি? আর আমার হাতে তো পিস্তল নাই, এটা সবাই জানে। বিনা পিস্তলে আমি একজনকে কিভাবে মারতে পারি? আমার সাথে বেশি চালাকি করার চেষ্টা করবি না। নইলে কি করবেন? জেলের ভিতরে ঢুকিয়ে মারবেন? স্যার, আপনার মেয়ের নাম যেন কি মনে পড়ছে না। আমার সাথে লাগার ফল তো জানিস, পুরো পরিবার ধ্বংস করে দিলাম তোর। আগামী 1 মাসের ভেতরে আমি তোর পুরো গোষ্ঠী খুঁজে খুঁজে মারবো। পারলে আমাকে আটকে দেখা। আর হ্যাঁ, ওকে আমিই মেরেছি। যদি প্রমাণ দেখাতে পারিস মেরে নেব। আর প্রমাণ কি দেখাবি? আমার সাথে তো পিস্তল নেই। সরি ম্যাডাম, প্রমাণ ছাড়া আমরা কিছু করতে পারবো না। আমি যদি বলি রিয়া ম্যাডাম পাভেলকে গুলি করছে? আমার মুখ থেকে এই কথা শুনে সবাই অবাক হয়ে গেল। রিয়া ম্যাডাম তো দিশেহারা হয়ে গেছে। আমি আবার বললাম, কি আমার কথা বিশ্বাস হয় না? ওনার ব্যাগে গিয়ে দেখেন, গুলি আছে। আমার কথা শুনে একজন পুলিশ কনস্টেবল গিয়ে রিয়া ম্যাডামের হাত থেকে ব্যাগটা নিয়ে চেক করতে লাগলো।
ব্যাগ থেকে পিস্তল বের করতেই রিয়া ম্যাডাম চিৎকার দিয়ে বলছে, বিশ্বাস করেন স্যার, আমার ব্যাগে কিভাবে যে পিস্তল এসেছে আমি নিজেও জানি না। রিয়া ম্যাডামের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে দেখে আমি বললাম, আরে ম্যাডাম এতটা চিন্তা হবেন না, এটা তো খেলনা বন্দুক। এটা দেখে কান্না করে দিলেন। আমার কথা শুনে পুরো কলেজ হাসির রোল পড়ে গেল। আমরা তাহলে লাশ নিয়ে গেলাম। যদি কোনো প্রমাণ পাই আপনাকে সবার আগে বলবো ম্যাডাম। তোর ছেলেকেও ঠিক এভাবেই গুলি করে মারবো। যার পরিবার হারানোর ভয় নেই তার আবার জীবনের কি ভয়? কামাল সাহেব এবার আমার কথা শুনে ভয় পেয়ে গেলেন, কিন্তু উনি কোনো কথা না বলে চুপচাপ গাড়িতে বসে চলে গেল। এবার আমার সামনে এসে আমার হাতে পিস্তল দিয়ে বলল, এটা দিয়ে পাশের বিল্ডিং থেকে গুলি করেছি, কি ভালো হয়েছে না? খুব ভালো হয়েছে। এটা এখন ব্যাগের ভিতরে ঢুকিয়ে রাখ। আমার কথা মতো এবার তাই করলো। আমি রিয়া ম্যাডামের সামনে গিয়ে বললাম, পুরো কলেজের সামনে আপনাকে অপমানিত করব, তবে আমি কে একটু আজকে দেখিয়ে দিলাম। আপনাকে খাড়ার উপরে তুলে নিয়ে গেল, আমাকে কেউ কিচ্ছু বলতে পারবে না। নিচ থেকে রিয়া ম্যাডামের ব্যাগটা হাতে নিয়ে বললাম, নেন এখন অফিস রুমে যান। আয় আমার সাথে। রাসেলকে তুলে নিয়ে যাব কি আজকে? না, ওটা পরে, তুই এখন ক্লাসে যা, আমি আসছি। আমি রিয়া ম্যাডামের পিছনে পিছনে ওনার অফিস রুমে চলে গেলাম। ভিতরে গিয়ে রিয়া ম্যাডাম চেয়ারে বসে বলল, বস এখানে। আমি নিচে বসতেই রিয়া ম্যাডাম বলল, কিছু খাবে? আপনার মতো ফালতু একটা মেয়ের কাছ থেকে আমি কিছু খাবো না। আমি তোমার প্রিন্সিপাল, কাকে কি বলছো মাথায় আছে তো? নইলে আমাকে মেরে ফেলবেন বুঝি? আমি খুব ভয় পেয়েছি ম্যাডাম, আমাকে মারবেন না, আমি বাঁচতে চাই, এসব বলবো তাই তো ম্যাডাম? রিয়া ম্যাডাম টিস্যু পেপার হাতে নিয়ে কপালের ঘাম মুছে বলল, দেখো, আমার ভুলে আর যার ভুলেই যা কিছু হয়েছে তা ভুলে যাও। যদি বলো আমাকে মাপ চাইতে, তাও চাইবো। আমি আমার ভুলগুলো বুঝতে পারছি। দেখো, আমি তোমার একজন ভালো বন্ধু হয়ে এই কথাগুলো বলছি। বর্তমানে তুমি যেই রাস্তায় চলাচল করছো এটা খুব খারাপ। আমার উপর রাগ আছে, রাগ মিটিয়ে নাও। তুমি এখনো পিচ্ছি, এভাবে নিজের লাইফটা ধ্বংস করো না। ও তাই নাকি ম্যাডাম? খুব তো নেতিবাচক কথা বলছেন। যখন আমাকে মারতে নিয়েছিলেন তখন এই নেতিবাচক কথাগুলো কোথায় ছিল? যা হয়েছে ভুলে যাও, পড়াশোনায় মনোযোগ দাও। আপনার কথা শেষ হলে আমি এখন যেতে পারি? আপনাকেও কিন্তু দেখার আছে ম্যাডাম। মানে? কিছু না। এসব গুন্ডামি করা ছেড়ে দিয়ে পড়াশোনায় মনোযোগী হও। আমি কথা দিচ্ছি, আমি আর কখনো তোমার সাথে বাজে ব্যবহার করব না। ধরেন কোনো এক গুন্ডা ছেলে আপনার স্বামী হয়ে গেল। আমি এমন ছেলেকে বিয়ে করলে তো ভুলবশত হয়ে গেলে তাকে আমি গুলি করে মারবো। 1 লাখ টাকা দেবো, থাকবেন এক রাত আমার সাথে? আপনার তো এসব করেই অভ্যাস তো। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, জুতা খুলে মুখে মারবো। তুমি আমার ছাত্র বলে এভাবে বুঝাতেছি, নইলে নইলে কাপড় খুলে বোঝাতেন তাই তো? বলছি, শুধু কি শিক্ষকতা করেন নাকি নিষিদ্ধ পল্লীতেও যান? রিয়া ম্যাডাম দাঁড়িয়ে যে আমাকে থাপ্পড় দিতে যাবে, তখন আমি ওনার হাত ধরে বললাম, আরে আরে কি করছে? এত লম্বা হাত ভালো না, হাত ভেঙে ছোট করে দেবো। তখন হাজার কান্না করলেও কিন্তু ফিরে আসবে না। রিয়া ম্যাডাম এবার বসে চুপচাপ কান্না করতে লাগলো। আমি আজকে দেখতে পাচ্ছি ওনার এত ক্ষমতা থাকার পরেও আমার কাছে কতটা অসহায়। তবে উনি আমার ম্যাডাম, ওনাকে সব কথা বলা উচিত হয় নাই আমার। আমি দরজার কাছে গিয়ে বললাম, আমি আগেই বলেছিলাম আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। কিন্তু আপনি আমার বন্ধুদের সব মিথ্যে বানানো কথা বিশ্বাস করলেন, আমার পেছনে লাগতে আসবে, নইলে কিন্তু একেবারেই। দাঁড়াও একটু। আমি ওনার কথা শুনে দাঁড়িয়ে গেলাম। রিয়া ম্যাডাম এসে ভালো করে দরজা লাগিয়ে চোখ থেকে চশমা খুলে মুখের উপর থেকে হিজাব সরিয়ে নিল। শাড়িটা টান দিয়ে খুলতে খুলতে বলল, আমার শরীরের প্রতি তোমার এত লোভ, এর জন্য এত কিছু করছো। আমাকে জোর করতে হবে না, যা করার করতে পারো। আমি সাথে সাথে রিয়া ম্যাডামের গলা চেপে ধরে বললাম, আমাকে কি তোর মতো নষ্ট মনে হয় রে? ফুটপাতের ছেলেদের মতো তুই কাপড় খুলে দিবি আর আমি ঝাঁপিয়ে পড়বো? এতটা নষ্ট নই আমি। এবার রিয়া ম্যাডামকে ছেড়ে একটু দূরে দাঁড়িয়ে বললাম, আমি কখনো আপনার সাথে কিছু করবো না, শুধু আমার কাজে বাধা দেবেন না, এতে আমি খুশি। আপনি আপনার মতোই থাকেন, আমি আমার মতো। ভালো থাকবেন ম্যাডাম, আর কাপড় পরে নেন। খারাপ হতে পারি, তবে নষ্ট হয় নাই। আমি দরজা খুলে সরাসরি বের হয়ে গেলাম। ক্লাসে যেতেই সবাই যেন আমাকে দেখে ভয় পেতে লাগলো। আমি এবার পাশে গিয়ে বসতেই ইভা বলল, তা ম্যাডাম কি বললো? কিছু না, তবে তোরে ধন্যবাদ আমার কথা মতো। টাকার বিনিময়ে আমরা সবকিছু করতে পারি, বুঝলা? কিছুক্ষণ ক্লাসে বসে থাকার পর ঘন্টা পড়ে গেল। আজকে আর ম্যাডাম ক্লাস নেবেন না বুঝছি। ক্লাস থেকে বারান্দায় যেতেই
দেখি রাসেল প্রিন্সিপাল ম্যাডামের সাথে উচ্চস্বরে কথা বলছে। আমি একটু সামনে গিয়ে বোঝার চেষ্টা করছি কি হয়েছে, আর ও বা এখানে কেন। আমি যেতেই রাসেল প্রিন্সিপাল ম্যামকে বলছে, পাবেল একজন আমার ভালো বন্ধু ছিল, ওকে কে মেরেছে কেউ বলতে পারছো না। আমি কিন্তু এই কলেজে আগুন লাগিয়ে দিব। হঠাৎ করে শূন্য থেকে গুলি এসেছে পড়ে। রাসেল ঠাস করে রিয়া ম্যাডামের গালে একটা চড় দিল। আমি সাথে সাথে ওর বুকে লাথি মেরে দূরে ফেলে দিয়ে বললাম, তোর কত বড় সাহস আমাদের সামনে আমাদের ম্যাডামের গায়ে হাত দিস। আর তোমরা সবাই দাঁড়িয়ে দেখছো, আমাদের কলেজে এসে আমাকে আর কিছু বলতে হলো না। সবাই মিলে রাসেলকে মারা শুরু করলো। রিয়া ম্যাডাম কোনো মতে সবাইকে থামিয়ে ক্লাসে যেতে বললো। একটু ভুলের কারণে সব কিছু কেড়ে নিয়েছো, এখন তো যা করার কর গিয়ে, যদি বাঁচতে চাস তুই দেশ ছেড়ে পালিয়ে চলে যা। রাসেল আর কিছু না বলে এক পা টানতে টানতে গেটের বাইরে চলে গেল। আমি ফিরে রিয়া ম্যাডামকে যেই কিছু বলতে যাবো, ঠিক তখন তিনি আমাকে পাশ কাটিয়ে একটা দৌড় দিল, আর দৌড়ে গিয়ে একটা ছেলেকে জড়িয়ে ধরে বললো, তুমি এসেছো? জানো আমি তোমার জন্য সেই কখন থেকে অপেক্ষা করছি। আরো কি কি যেন বলছিল উনি। তবে আশ্চর্যের বিষয় এটা যে ছেলেটা রিয়া ম্যাডামকে ছাড়িয়ে বললো, আমি বলছি না, যদি আমার কথায় রাজি না থাকো তাহলে আমাদের মাঝে কোনো সম্পর্ক থাকবে না। তোমাকে শুধু এটাই বলতে আসলাম যে কদিন পর আমি বিদেশ চলে যাব। আমি আর ওনাদের কথা কানে না নিয়ে এবার কাছে চলে গেলাম। এখন বরং বাসায় চলে যাই, ভালো লাগছে না আজকে। আমি এবারকে বিদায় জানিয়ে বাসায় চলে গেলাম। আপু নাই, এখন আবার আমার নিজের রান্না করতে হয়। দেখি একটা বুয়া রাখা লাগবে আমার। বিকেলে কেন জানি মন চাইলো ফুচকা খেতে। হঠাৎ আমার সেই রাস্তার পাশের দোকানের কথা মনে পড়ে গেল, যেখানে রিয়া ম্যাডামের সাথে আমি ফুচকা খেয়েছিলাম। বাসায় বসে থেকেও ভালো লাগছে না, বাইক নিয়ে সরাসরি ফুচকার দোকানের সামনে চলে গেলাম। এক প্লেট ফুচকা হাতে নিতেই রিয়া ম্যাডাম একটা রিক্সা থেকে নামলো। ওনাকে এখন আসতে হলো। যখন এই বেটির সাথে কথা বলি তখন শুধু ঝগড়া আর ঝগড়া। আমি চেয়ারে বসে ফুচকা খাচ্ছি, রিয়া ম্যাডাম আমার পাশে এসে বসলো। আমি এমন ভাবতে হলাম যেন আমি ওনাকে চিনি না। আমি দুটো মুচকি মরুচ নিলাম রাগে, তবে রিয়া ম্যাডামকে দেখে হয়তো মরিচগুলো নিলাম রাগে। কি মিয়া, মরিচ দিয়ে কি ফুচকা খাবা নাকি? আমি আস্ত মরিচগুলো মুখে দিয়ে চিবিয়ে চিবিয়ে বলতে লাগলাম, কিছু কিছু মানুষকে দেখলে মন চায় ঠিক এভাবে মরিচের মতো খেয়ে ফেলি। মরিচের অ্যাকশন এবার জন্য শুরু হয়ে গেছে। আমি এখন চোখে মুখে অন্ধকার দেখতে লাগলাম, চোখ থেকে শুধু পানি পড়ছে। ফুচকাওয়ালা মামার কাছে গিয়ে বললাম, পানি পানি। না মামা, পানি শেষ হয়ে গেছে। আমি তো আগে বলছিলাম এখানে পানি নেই। আর মরিচ কেন খেতে গেলেন? আমি আবার গিয়ে চেয়ারে বসে পড়লাম। হঠাৎ করে আমার মনে হলো, লেখকরা তো বলেছিল যদি কখনো গার্লফ্রেন্ড নিয়ে কিছু খেতে যাও আর ভুলবশত ঝাল বেশি খেয়ে ফেলো, তাহলে তোমার গার্লফ্রেন্ডকে একটা লেগ পিস করবে, তাহলে দেখবে সবকিছু শেষ হয়ে গেছে। তখন তোমার মনে হবে এই স্বাদ তুমি পৃথিবীর কোনো জায়গাও পাও নাই। আমার এখন এই কাজই করতে হবে। আমি দুই পাশ না ভেবে সাথে সাথে রিয়া ম্যাডামের মাথা টেনে ওনার ঠোঁটের সাথে আমার ঠোঁট মিশিয়ে দিলাম। হঠাৎ করে এমন কিছু হবে হয়তো ম্যাম ভাবতে পারে নাই। রিয়া ম্যাডাম আমার চুল ধরে ছাড়তে চেষ্টা করছে কিন্তু পারছে না। আমি ওনার ঠোঁটগুলো এমন ভাবে আঁকড়ে ধরেছি উনি ইচ্ছে করলে ছাড়া পাবে না আমার কাছ থেকে। যখন মনে হলো আমার ঝাল একেবারেই চলে গেছে তখন ওনাকে ছেড়ে দিলাম। বড় বড় নিঃশ্বাস নিতে লাগলাম, দেহে একটু শান্তি ফিরে আসলো মনে হচ্ছে। আমি রিয়া ম্যাডামের দিকে তাকিয়ে শুধু বললাম, ম্যাডাম আমি আসলেই ভালো করে কিছু বলতে পারি নাই পর্যন্ত। এর মাঝেই কতগুলো ছেলে এসে আমাকে ধরে মারতে লাগলো আর বলছে, শালারা রাস্তায় এসে এইসব উল্টাপাল্টা কাজ করবি, তোদের কি ঘর বাড়ি নেই? এই তোরা থাম থাম, ঝগড়া করিস না, কি হয়েছে বল। রাসেল ভিড় ঠেলে ভেতরে ঢোকে আমাকে দেখে বলল, চাচা, আপনি সম্মানীয় মানুষ, আশা করি আপনি এর বিচার করবেন। ওরা দুজন ফুচকা খেতে এসে নোংলা নোংলা কাজ করছিল। দেখেন, এ মেয়ের লিপস্টিক, এ ছেলের ঠোঁটে। আশা করি আপনাকে আর কিছু বলতে হবে না। কি আমাদের ইউনিয়নে এইসব চলছে? আমি সামনে নির্বাচনের মন্ত্রী হব আর আমার এলাকায় এইসব? মুরব্বী চাচাকে দেখে আরো কয়েকজন এলো। সবাই এসব শুনে বলল আমাদের উচিত শিক্ষা দিতে। রিয়া ম্যাডাম তো বসে বসে শুধু কান্না করছে। আমি এখন খুব ভালো করেই বুঝতে পারছি এই সবকিছু হলো রাসেলের সাজানো নাটক। মুরব্বী চাচা যেই বলল আমি তোমাদের দুজনকে বিয়ে করে দেবো, তখন রিয়া ম্যাডাম বলল, চাচা, ও আমাদের কলেজের ছাত্র। আমি এখানে ফুচকা খেতে আসছিলাম আর ও জোর করে। ছি ছি, কলেজের ম্যাডাম হয়ে ছাত্রের সাথে এইসব, ছি ছি। আর হবে না কেন, এখন যেই যুগ এসেছে। আমি এবার দাঁড়িয়ে বললাম, দেখেন চাচা,
ঠাস করে আমার গালে একটা চড় দিয়ে মুরব্বি চাচা বলল, এক তো রাস্তায় বসে বসে নোংরামি করিস, আবার কথা বলিস প্রেম করবা আবার বিয়ে করবা না, এইটা তো হবে না আমার এলাকায়। ওই ওদের সবাই পাশের কাজী অফিসে নিয়ে চল, আর ভিডিও করে ছেড়ে দাও যে ছাত্র ম্যাডাম মিলে। চাচা আপনার পায়ে পড়ি, ভিডিও করবেন না, এছাড়া যা বলবেন আমি তাই করব। এখন এখানে ওনার কোনো। রাসেল আমার মুখ চেপে ধরে বলল, চুপ কর শালা, কথা বলবি না। ওরা এক প্রকার জোর করে আমাদের কাজী অফিসে নিয়ে গেল। রিয়া ম্যাডাম কান্না করতে করতে ওনার অবস্থা খারাপ হয়ে গেছে। সব ভুল আমার ছিল, এখানে কিছু করলে আমিই বরং ফেসে যাব। একা একা গুন্ডা মাস্তানি আর যাই করি, কিন্তু পাবলিকের সাথে উল্টাপাল্টা করলে আমাকে গণধোলাই দিবে। বিয়ের দিন মোহর 1 কোটি টাকা শুনে আমি নিচে বসে গেলাম। আমাকে কোনো কথা বলতে দিচ্ছে না রাসেল। রিয়া ম্যাডামকে বললো যদি কবুল না বলে তাহলে আমাদের ভিডিও করে ভাইরাল করে দেবে। এই জন্য উনি ভয় পেয়ে কবুল বলে দিল। বাঁচার মতো আর কোনো উপায় না পেয়ে আমিও কবুল বলে ফেললাম। কবুল বলে দিতেই সবাই একসাথে হাসতে লাগলো। রাসেল হাসতে হাসতে বলল, বলছিলাম না আমার সাথে লাগতে আসবি না, এখন কেমন দিলাম বল। এরা সবাই আমার ভাড়া করা লোক, আর এই যে মুরব্বি উনি আমার চাচা হন। তোকে আমি তিলে তিলে ধ্বংস করে মারব, যাতে ভিতর থেকে যন্ত্রণা পেতে পেতে তুই নিজে আত্মহত্যা করিস। অন্যভাবে তুই প্রতিশোধ নিতে পারতি। ওনার এখানে কি দোষ ছিল? কেন ওনাকে এর মাঝে টেনে নিয়ে আসলি? রাসেল দরজা দিয়ে বের হয়ে যেতে যেতে বলল, আমাকে না মারবি? এখন দেখ কে কাকে মারে। আর মিস রিয়া চৌধুরী, একটা কথা বলি, একটু চিন্তা করে দেখবেন। আজকে আমার জায়গায় যদি রাস্তার লোক আজকে এইসব দেখতো, ঠিক আমার মতোই সেম কাজ করত। নষ্ট ছেলেদের কাজ কি জানেন? মেয়েদের দুর্বলতা খুঁজে বের করা, সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়া। আপনার সাথে আমার ব্যক্তিগত শত্রুতা নেই, তবে ওর সাথে ছিল। সুযোগ পেয়েছি বলে ফাঁসিয়ে দিয়েছি। প্লিজ ম্যাডাম, আমাকে মাফ করে দিবেন। রাসেল এই পর্যন্ত বলেই বের হয়ে গেল। রিয়া ম্যাডাম পা থেকে জুতা খুলে হাতে নিল। আমি বুঝতে পারছি উনি কি করতে চাইছে। অপরাধ যেহেতু আমি করছি, এর শাস্তি তো আমাকেই পেতে হবে। এই জন্য আমি আগেই চোখ বন্ধ করে নিলাম। রিয়া ম্যাডাম জুতা খুলে আমার গালে ইচ্ছা মতো মারতে লাগলো। কাজী নিজে উঠে এসে ম্যাডামকে আটকে বলল, কি করেছো এইসব তুমি? ও যদিও পিচ্ছি, তারপরেও তোমার স্বামী। তোমার পছন্দ না হলে এটা অন্য কথা, দেখে তো মনে হচ্ছে প্রেমের বিয়ে। রিয়া ম্যাডাম রেগে আমাকে লাথি মেরে নিচে ফেলে দিল। কান্না করতে করতে বলছে, তোমার জন্য আমার পুরো জীবনটাই এলোমেলো হয়ে গেল। ভাবছিলাম সুন্দর একটা চাকরিজীবী ছেলে দেখে বিয়ে করব। এক তো পিচ্ছি, তার উপরে ফকিরনি। দেখ মা, তোমাদের ঝগড়া করতে হলে বাইরে গিয়ে কর। রাসেল দরজা দিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, আমি বলছিলাম না তোমার বয়ফ্রেন্ড বিয়ে করেছে? আমার কথা শুনলে না তো? এই যে এখন নিজের চোখে দেখো। রাসেলের সাথে যে মেয়েটা ছিল তাকে দেখে আমি স্তব্ধ হয়ে গেছি। যাকে আমি মৃত বলছিলাম, আজকে সে কিনা আমার সামনে দাঁড়িয়ে আছে। মিমি, তাহলে মিমি বেঁচে আছে? আমি যেন এটা নিজ চোখে দেখে বিশ্বাস করতে পারছি না। আমি মিমির সামনে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বললাম, তাহলে তুমি বেঁচে আছো? আমার কথা শুনে মিমি একটু দূরে গিয়ে বলল, আপনি ধরবেন না আমাকে, আপনি এখন অন্য কারো হয়ে গেছেন। আমি নাই হয়েই কয়েকদিন হলো এর ভিতরেই বিয়ে করে নিলেন, আমি ভাবতেও পারিনি। মিমি বিশ্বাস করো। ওকে এখন আমি বিয়ে করব, আর ওকে বাঁচিয়ে রেখেছি শুধু আমার জন্য। আজ থেকে ওর সাথে তোর কোনো সম্পর্ক নেই। মিমি আমাকে তো বিশ্বাস করো তুমি। হ্যাঁ, এক সময় করতাম। কিভাবে আমাকে ভুলে গিয়ে নতুন কাউকে বিয়ে করলেন? আসলেই তুমি আমাকে ভালোবাসো নাই। রাসেল ঠিকই বলেছে, তুমি শুধু মেয়েদের বিছানায় নিয়ে যেতে চাও। এখন ঠিক যেমন এই মেয়েকে কট খেয়ে বিয়ে করেছো, আমি ভাবতেও পারছি না। মিমি এভাবে বলতে পারলা? আমি এখন শুধু তোমাকে ঘৃণা করি। আজকে আমি তোমার আসল রূপ দেখতে পেলাম। যাকে একসময় খারাপ বলে অপমান করেছি, আজকে সেই মানুষটাই আমাকে বাঁচিয়েছে। আমি রাসেলের দিকে রাগে দৃষ্টিতে তাকে বললাম, অন্তত আমাকে গুলি করে দিতে। তাও কেন ওকে উল্টাপাল্টা বুঝালি? আমি কিছু বোঝাই নাই, যা সত্যি তাই বললাম আমি। আমি এবার চারপাশে একবার তাকে দেখলাম। নিজেকে খুব বড় মাস্তান মনে করতাম আমি, কিন্তু মার খেতে খেতে আমি এই পর্যন্ত।
আমি পকেট থেকে পিস্তল বের করে কাজের বুকে একটা গুলি করে দিলাম। দৌড়ে রুমের দরজা বন্ধ করে তিনজন মানুষ ছাড়া যারা এই রুমের ভিতর ছিল সব কটাকে গুলি করে মেরে ফেললাম। আমার এই রূপ দেখে রাসেল, মিমি আর রিয়া ম্যাডাম দাঁড়িয়ে ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। আমি একটা চেয়ার টেনে এনে বসে বললাম, এদিকে আয় রাসেল। রাসেল ভয়ে ভয়ে আমার সামনে আসলো। আমি নিচে থুতু দিয়ে ওর মাথায় পিস্তল ঠেকে বললাম, এটা তুলে খা, নইলে ওদের মতো তুড়েও গুলি করে মারবো। ঠাস ঠাস করে আমার গালে দুটো চড় পড়লো। আমি গালে হাত দিয়ে মিমির দিকে তাকিয়ে আছি। তোর মতো মস্তানের থেকে ও যদি রাস্তার বকাটে হয় তাও আমি মনে করি খুব ভালো আছে। সেদিন তোর সাথে আমার বিয়ে না হয়ে খুব ভালোই হয়েছে। মুখোশের আড়ালে তোর যেই আলাদা একটা রূপ আছে আজকে সেটা প্রকাশ পেয়েছে। কোনোদিন যদি আমার পিছনে ঘোরাঘুরি করিস তাহলে তোর খবর আছে। এমন করে বলো না মিমি, আমি তোমাকে খুব ভালোবাসি, তোমার জন্য যা ইচ্ছা তাই করতে পারি। তোর মতো নরপশুর সাথে প্রেম করা তো দূরের কথা, মুখ দেখার ইচ্ছা হচ্ছে না আমার। আর হ্যাঁ, আমি রাসেলকে বিয়ে করব। ও আমার জীবন বাঁচিয়েছে। যার পরিবার বাঁচাতে আমি নিজেকে নিজে গুলি করেছি, আজকে আমাকে রেখে সে অন্য কাউকে বিয়ে করে নিল। যার জন্য এত কিছু করলাম সে কি আমাকে একটুও ভালোবাসতে পারে নাই? এমন প্রেমিকের মুখে আমি থুথু দেই। দুনিয়ায় সবার কাছে আমি জীবিত হলেও শুধু তোর কাছে মৃত। আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আশা করি আমাকে আর বিরক্ত করবি না। মিমি রাসেলের হাত ধরে বাইরে চলে গেল। আমি চুপটি করে নিচে বসে আছি। দরজার বাহিরে দাঁড়িয়ে সবকিছু শুনেছি, এটাই কি তোর হবু বউ ছিল? আমি বিভাগে দেখে বললাম, রাসেল ওকে বাঁচিয়েছে আর আমার নামে উল্টাপাল্টা বলে মিমিকে ভুল বোঝালো। ওকে আমি এতটা ভালোবাসি। থাক, কান্না করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে। কিরে, ম্যাডাম এভাবে নিচে পড়ে আছেন কেন? নাকি সবার সাথে ওনাকেও গুলি করে মারলি? আমি তাড়াতাড়ি রিয়া ম্যাডামের কাছে গেলাম, গিয়ে ভালো করে চেক করে দেখলাম না, শ্বাস প্রশ্বাস চলছে, ভয়ে হয়তো বেহুশ হয়ে গেছে। আমি ম্যাডামকে কোলে তুলে নিয়ে বললাম, আমি ওনাকে বাসায় দিয়ে আসি, তুই একটু পর আমাদের বাসায় যাবি। এই কথা বলে আমি ম্যাডামকে কোলে করে বাইকের কাছে চলে গেলাম। ওনাকে এই অবস্থায় সামনে বসিয়ে ওনার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাসার সামনে যেতেই জানলা দিয়ে ভেতরে তাকিয়ে দেখি ভেতরে একজন মুরব্বী লাঠি হাতে নিয়ে কি যেন করছে। আমি বাইক থেকে নেমে রিয়াকে কোলে করে বাসার সামনে গিয়ে কলিং বেল বাজালাম, আর সাথে সাথে দরজা খুলে দিল। যে মেয়েটা দরজা খুলে দিল তাকে দেখে আমি 2 হাত পিছনে গেলাম। এই মেয়েটা তো দেখি রিয়ার হুবহু কপি। এটা কিভাবে হতে পারে? হয়তো ওর যমজ বোন। আপুর কি হয়েছে আর ওনার শরীরে রক্ত কিসের? তেমন কিছু হয় নাই, বেহুশ হয়ে গেছে। চোখে মুখে একটু পানি দেন তাহলে হুশ এসে যাবে। রিয়ার কোল থেকে নামতেই আমার থেকে বড় একটা ছেলে এসে আমার কলার চেপে ধরে বলল, ভালো করে বল, তুই আমার বোনের সাথে কি করছস? আরে ভাই, আমার কলার ছাড়েন আর আপনার বোনের চোখে মুখে একটু পানি দেন, তাহলে জ্ঞান ফিরে আসবে। আর আমি কে সেটা বরং ওর কাছ থেকে জেনে নেবেন। আমার কথা না শুনে সবাই মিলে আমাকে জোর করে ধরে চেয়ারের সাথে রশি দিয়ে বেঁধে দিল। রিয়ার যমজ বোন বলছে, আমার আপুর সাথে তুই খারাপ কিছু করিস নাই তো? আমি কিছু বলছি না বলে রিয়ার যমজ বোন বলল, ভাইয়া একটা লাঠি দিয়ে আয়, ও এভাবে কিছু বলবে না। সাথে সাথে ছেলেটা একটা লাঠি নিয়ে আসলো। ধুর, এ আবার কোন বিপদে পড়লাম, মার খাওয়া থেকে বাঁচতে হবে। এজন্য আমি বললাম, আমার বউয়ের সাথে আমি কি করব না করব এটা কি তোমাদের বলতে হবে আমাকে? আমার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। কারো মুখে এখন কোনো কথা নাই, এক কথায় সবাই চুপ হয়ে গেল। রিয়ার বড় ভাই ঠাস করে আমার গালে একটা চড় দিয়ে বলল, তোর মতো পিচ্চি একটা ছেলে কি আমার বোন বিয়ে করবে? ইম্পসিবল, এটা কখনোই হতে পারে না। হতে পারে নাকি? হয়েছে। এক কাজ করো, আমার পকেট থেকে কাগজ বের করো, ওখানে সবকিছু লেখা আছে। আমার কথা মতো ওরা আমার পকেট থেকে কাগজ বের করলো। বিয়ের কাবিননামা দেখে সবাই অবাক হয়ে গেছে। এর মাঝে আওয়াজ আসলো, এখানে এত কথা কিসের হচ্ছে? রিয়াকে দেখেই রিয়ার যমজ বোন বলছে। আপু, এই ছেলে বলে তুই নাকি ওকে বিয়ে করেছিস। এটা কিভাবে হতে পারে? ওর মতো পিচ্চি একটা ছেলে আমার দুলাভাই হবে? দিন দিন কি তোমার চয়েস খারাপ হয়ে যাচ্ছে? এখন আর কেউ কোনো কাজ করবে না, আমি তোমাদের সবকিছু পরে বুঝিয়ে দিব। এই কথা বলে রিয়ানা আমার সামনে এসে আমার হাত পায়ের বাঁধন খুলে দিয়ে বলল, আমার দেহ পাওয়ার জন্য আমাকে বিয়ে করছো, তাই না? আয়, এখন আমি তাই দিচ্ছি। রিয়া ম্যাডাম আমার হাত ধরে টান দিল। আমি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। কি হলো, বাসর করবে না?
আমার দেহ পাওয়ার জন্য এত কিছু করলে, এখন দাঁড়িয়ে আছো কেন? ম্যাডাম তখন আমি রিয়া ম্যাডাম সাথে সাথে আমাকে জোরে ধমক দিয়ে বলল, তোর কারণে আমার পুরো জীবনটা এলোমেলো হয়ে গেছে। এই এক জীবনে আমার কত কিছুই ইচ্ছে ছিল, সব তুই ধ্বংস করে দিলি। আমি না হয় ভুল বুঝে তোকে মারতে নিয়েছিলাম, জানি ভুল করেছি। এরপরেও কি আমি ম্যাডাম হিসেবে একটুও সম্মান পাওয়ার যোগ্য নই? হতে পারি আমি খারাপ মেয়ে, কিন্তু ম্যাম হিসেবে একটু সম্মান তো করতি। আজকে যদি এই খবর বাহিরে যায় যে পিচ্চি একটা ছেলেকে আমি বিয়ে করেছি, তখন আমার আত্মহত্যা ছাড়া কোনো উপায় আছে? তুই চাইলেও আমাকে ডিভোর্স দিতে পারবি না। এত টাকা পাবি কই? রং তামাশা করতে গিয়ে কেন আমার জীবনটাকে ধ্বংস করে দিলি? হ্যাঁ, বাইরে প্রিন্সিপাল ম্যাম হিসেবে মানুষ আমাকে যেই সম্মান দিত, এইসব শোনার পর তো সবাই আমার মুখে থুতু দিবে। ওদের সাথে আমাকেও কেন গুলি করলি না? পাপ করবি তুই, আর এর শাস্তি পাবো কি আমি? বল আমাকে। রিয়া ম্যাডাম এই কথাগুলো বলে কান্না করে দিল। আমি এখন আমার নিজের ভুল খুব ভালো করেই বুঝতে পারছি। আমার জন্য অন্য একটা মেয়ের জীবন কেন নষ্ট হবে? ভুল আমি না করলেও আমার দ্বারা তো হয়েছে। আমি পা ভাঁজ করে রিয়া ম্যাডামের সামনে বসে বললাম, সরি, আমি ভুল করেছি। এই অল্প সরিতে মাপ পাবো না জানি। জানি না বাবা মা মারা যাওয়ার পর আমার সাথে কি হচ্ছে। মাপ চাইবার মুখ হয়তো আমার নাই, তবে হ্যাঁ, ভুল যেহেতু আমি করছি, এর শাস্তি আমিই পাবো। আপনি যা বলবেন আমি তাই করব। যদি বলেন মুচির কাজ করতে, আমি তাই করব। তবে বিশ্বাস করেন ম্যাডাম, তখন আমার কিছু করার ছিল না। আমার হবু বউ বেঁচে আছে, এজন্য রাসেল বুদ্ধি করে আমার সাথে আপনার বিয়ে পড়ে দিল। আর মিমিকে সব দেখিয়েছে যাতে ও মিমিকে আমার থেকে দূরে সরিয়েও বিয়ে করতে পারে। আমি বিয়ে আটকাতে চাইছিলাম, কিন্তু পারলাম না। যার জীবনে পরিবার বলতে কেউ নাই, তার আবার কিসের জীবন? বলেন আমাকে কি করতে হবে? রিয়া ম্যাডাম চোখের পানি মুছে আমার দিকে তাকিয়ে আছে। রিয়ার যমজ বোন বলল, আপু, কি হচ্ছে এসব? আমি কিছুই বুঝতে পারছি না। চুপ, তোর বুঝতে হবে না, একটু চুপ করে থাক। আগামী 1 বছর আমার বাসায় তোর চাকরের কাজ করতে হবে। আমি যা বলবো তাই করতে হবে। 1 বছর পূরণ হলে আমি নিজেই তোর ডিভোর্স দিয়ে দিব। জি ম্যাডাম, আমি বুঝছি। আপনি যা বলবেন আমি তাই করব। না করলে আর যাবি কোথায়? আমার কথা না শুনলে জেলে বসে বসে মরার কামড় খেতে হবে। এখন যা, বাসায় যা যা দরকারি জিনিস আছে সব নিয়ে আয়। ছাদের ওপর যেই ভাঙা রুমটা আছে, আজ থেকে ওখানে থাকবি। আমি চুপচাপ মাথা নিচু করে বউয়ার থেকে বের হয়ে গেলাম। মাঝে মাঝে নিজের অজান্তে এমন কিছু ভুল হয় যার জন্য জীবন ভরা আফসোস করতে হয়। আমি চুপচাপ বাসায় চলে গেলাম। দরজা খুলে ভিতরে গিয়ে দেখি আপু, দুলাভাই সহ মিমি সোফায় বসে আছে। আপু আমাকে দেখে দাঁড়িয়ে বলল, ছি ছি, এতটা নষ্ট হয়ে গেলি তুই? পর্দার আড়ালে মেয়েদের সাথে নষ্টামি করিস? এসব তোরে শিখিয়েছি আমি? আমি মিমির দিকে একবার তাকিয়ে শরীর থেকে কাপড় খুলে ফেললাম। পুরো শরীর রক্ত দিয়ে লাল হয়ে আছে। আপু এসব দেখে চিৎকার দিয়ে বলল, তুই আজকেই আমার বাসা থেকে বের হয়ে যাবি। তোর মতো ভাই আমার দরকার নেই, এমন কুলাঙ্গার ভাই আমার দরকার নেই। আমি মাথা নিচু করে বললাম, চিন্তা করিস না, আজকে রাতটা থেকে সকালে চলে যাব, আর আসবো না তোর বাসায়। তুই এখনই আমার বাসা থেকে বের হয়ে যাবি। তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই আজ থেকে। আমি আর কিছু না বলে রুমে চলে গেলাম। দরজা বন্ধ করে কান্না করছি। একটু ভুলের জন্য সবকিছু ধ্বংস হয়ে গেল। আমার সাথেই কেন বারবার এমন হয়? যাবতীয় যা দরকার জিনিস ছিল সবকিছু রেডি করছি। দরজার বাইরে থেকে খটখজা আওয়াজ শোনা গেল। আমি বললাম, কে? কিন্তু কোনো আওয়াজ আসে নাই। একটু পর আবার সেই খটখটে আওয়াজ। আমি এবার দরজা খুলে দিয়ে দেখি মিমি দাঁড়িয়ে আছে। মিমি আমাকে দেখে 1 সেকেন্ডও দেরি না করে বলল, যদি আমার সাথে উল্টাপাল্টা কিছু করতে চাস, তাহলে এই যে আমার শরীরে ক্যামেরা লাগানো আছে, সবকিছু কিন্তু রেকর্ড হয়ে যাবে। আমার মতো ফালতু একটা ছেলের কাছে কি এমন চাই? মিমি চুপচাপ আমাকে পাশ কাটিয়ে বিছানায় গিয়ে বসে বলল, কি, খুব খারাপ লাগছে বুঝি? কি চাও আমার কাছে তাই বলো। তোর লাশ চাই, দিতে পারবি তো? পিস্তল নিয়ে বুকে একটা গুলি করে দাও, তাহলেই তো হয়। তোর মতো মস্তান না তো আমি। যদি তোর সাথে আমার বিয়ে হতো, তাহলে আমার পুরো লাইফটাই নষ্ট হয়ে যেত। খুব ভালোবাসতাম তোমাকে। আমাকে নয়, বল আমার দেহকে খুব ভালোবাসতি। আমি তোমার থেকে বড়, অন্তত একটু সম্মান দিয়ে কথা বলো।
মিমি পা থেকে হিলের স্যান্ডেল আমার দিকে ছুঁড়ে মারলো। সাথে সাথে আমার কপাল বেয়ে রক্ত পড়ছে। মিমি দাঁড়িয়ে বলল, তোরে যে এখনো আমি খুন করি নাই এটাই বেশি। আসলেই আমি খুব বড় বোকা, নইলে তোর মতো একটা ছেলের জন্য আমি জীবন দিতে গেলাম কেন? আরো কিছু করার আছে অপমান? লুচ্চা, বদমাস, ইতর। কিছু প্রশ্ন ছিল, যদি উত্তর দিতে। আমি তো মনে করি তুই আমার লেভেলের না, আবার প্রশ্ন করবি কি? বলে ফেলছিস যেহেতু কর। আর আমি আসলেই কত বড় বোকা, আমার মতো সুন্দরী একটা মেয়ে তোর সাথে কিভাবে প্রেম করে? আমার বয়স কম বলে আমাকে পটিয়ে পাটিয়ে রুমে নিয়ে যেতে চাইছিলি? একটা কথা কতবার বলবে? আমার যত মন চায়। আমি আবার চুপচাপ আমার কাপড় গোছাতে লাগলাম। সবকিছু শেষে বললাম, আর হয়তো দেখা বা কথা হবে না, তবে এইটুকু বিশ্বাস করো, আমি অপরাধী ছিলাম না। হয়তো আমার ভাগ্য খারাপ ছিল। ব্যাগ কাঁধে নিয়ে রুম থেকে বের হতেই আপু আমার হাতে কিছু কাগজপত্র ধরে দিয়ে বলল, আগামী 1 মাস সময় আছে তোর কাছে, এরপর দেশের বাইরে চলে যাবি। আর এই হলো তোর কাগজপত্র। আপু আমাকে টেনে সোফায় বসিয়ে বলল, কি করব বল? খারাপ হলেও তুই আমার ভাই, বা আমার থাকলে তো তোরে দূরে করে দিত না। সব কিছু ভুলে যা, দেশের বাইরে গিয়ে নিজেকে সংশোধন করে আয়। একটা সুযোগ দিলাম তোরে। আমি আপুকে জোরে ধরে বললাম, বিশ্বাস করো আপনি, আমি এতটা খারাপ না। তুই তো জানিস রাসেলের সাথে আমার সম্পর্ক কেমন। ও ইচ্ছে করে আমাকে ফাঁসিয়েছে। রিয়ারে কিভাবে বিয়ে করছি এটুকু বলে দিলাম। এখন আমি চাইলেও কোথাও যেতে পারবো না। ম্যাডামকে আমি কথা দিয়েছি আপু। আচ্ছা, আমাকে নিয়ে চল তোর ম্যাডামের বাসায়, আমি ওনার সাথে কথা বলবো। না আপু, তোর যাওয়ার দরকার নেই, পরে তোরে অপমান করবে। আরে চল দেখি কি বলে। সবাইকে নিয়ে রিয়া ম্যাডামের বাসায় চলে গেলাম। ভিতরে গিয়ে দেখি দুই বোন মিলে একসাথে বসে খাবার খাচ্ছি। কোনটা রিয়া ম্যাডাম এটাই চিনতে কষ্ট হচ্ছে। আপু এটা দেখে বলল, কোনটা তোর ম্যাডাম আর কোনটা কে, এটাই তো চেনা যাচ্ছে না। একজন খাবার রেখে দাঁড়িয়ে বলল, বলছিলাম তুমি একা আসতে, এখন তো দেখি পুরো পরিবার নিয়ে এখানে আসছো। কয়েক মিনিট কথা বলতে চাই আমি আপনার সাথে, প্লিজ। আচ্ছা ঠিক আছে, চলেন। আপুকে নিয়ে একটা আলাদা রুমে চলে গেল। কিছুক্ষণ পর ফিরে আসতে আপু আমাকে বলল, 1 মাসে তুই এখানে থাক, 1 বছর থেকে কমিয়ে 1 মাসে আনলাম। তবে ভুল যেহেতু করলি, এই জন্য উনি যা বলবে তাই করবি। 1 মাস এই বাসার বাইরেও পা দিবি না। মিমি চল এখন যা যাক। জানি না কে ভুল করে কে সত্য, তবে একটু বিশ্বাস করেন, আপনাকে মন থেকে খুব চেয়েছিলাম, কিন্তু ভাগ্য সহায় ছিল না। মৃত্যুর আগ মুহূর্ত আপনাকে চেয়েছিলাম, আর দেখেন এখন বেঁচে আছি, আপনি অন্য কারো হয়ে গেলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত বলে মিমি দরজা দিয়ে বাইরে চলে গেল। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি দেখে রিয়া ম্যাডাম বলল, যাও, উপরে একটা খালি রুম পড়ে আছে, ওইটা পরিষ্কার করে ওই রুমটাতে থাকো। আমি আর একটাও শব্দ না করে উপরে চলে গেলাম। রাতে ছাদে বসে আকাশের দিকে তাকিয়ে বললাম, খুব শখ ছিল ভালোবাসার রাত নিয়ে, কিন্তু মনের ইচ্ছা পূরণ হলো না। মনের ভিতরে আঁকা ছবি দেখলো না তো কেউ, তুমি আমার হলে না, এই কথাটা জানলো না তো কেউ। আজকে যদি মিমি আমার কাছে থাকতো কতই না ভালো হতো। বাট আফসোস, আমি নিজের কারণেই ওকে হারিয়েছি। এই 1 মাস আমি এই বাসা থেকে বের হয়ে নাই। এই 1 মাস আমি নিজেকে বোবা বানিয়ে নিয়েছিলাম। জরুরি প্রয়োজনে কোনো কথা বলি নাই। নিত্যদিন ম্যাডাম কলেজে যেত, বিকেলে চলে আসতো, তবে আমি ওনার সাথে এত বেশি কথা বলতাম না। উনি যা আদেশ দিত আমি বরং তাই করতাম। তবে ইদানিং ম্যাম কারো প্রেমে মজেছেন, এটা স্পষ্ট বোঝা যেত। রিয়া ম্যাডামের বাম গালে বড় একটা তিল আছে, এটা দেখে আমি ওনাকে চিনতে পারি। দুই বোন জমজ তো, এজন্য চিনতে একটু কষ্ট হতো। এবারকে বলছি ও যেন আর আমার সাথে যোগাযোগ না করে। আজকে রাতে আমি এই দেশ ছেড়ে উড়াল দেবো। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি ছাদের এক কোনায় রিয়া ম্যাডাম দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি বিছানা থেকে উঠে কোনো মতে চোখে মুখে একটু পানি দিয়ে দৌড়ে নিচে গেলাম। কফি বানিয়ে আবার ছাদে গেলাম। রিয়া ম্যাডামের সামনে কফির মগটা রেখে আমি চুপচাপ এক কোনায় দাঁড়িয়ে আছি। আজকের আবহাওয়া খুব ভালো, ভিতর থেকে কেমন যেন আলাদা একটা ফিলিংস কাজ করছে। আমি ওনার কথা শুনে কোনো উত্তর দিলাম না বলে উনি আবার বলল, কি হলো, মুখে কোনো কথা নাই? তাও আমি কোনো কথা বলছি না। রিয়া ম্যাডাম আমার চুপ থাকা দেখে আমার গালে ঠাস করে একটা চড় দিয়ে বলল, ফকিন্নির বাচ্চা, ভাব হয়েছে না তোর ইদানি খুব? আমি গালে হাত দিয়ে বোবার মতো দাঁড়িয়ে আছি। ছাদের দরজার কাছ থেকে আওয়াজ আসলো,
আজকে অন্তত ওকে না মারলেই পারতেন। আজকে ও দেশ ছেড়ে চলে যাবে আর আপনি সকাল সকাল ওর মন খারাপ করে দিলেন ম্যাডাম। মিমি এই কথাগুলো বলে একটা টিফিন বক্স হাতে করে আমার সামনে আসলো, এসে বলল, ম্যাডাম আমি ওর সাথে কিছুক্ষণ কথা বলে চলে যাব, প্লিজ আমাকে বিরক্ত করবেন না। মিমি আমার গালে হাত রেখে বলল। বেশি ব্যথা পেয়েছো কি? আমি মিমির হাত সরে বললাম, এখানে কেন আসছো? নাকি দেখতে এসেছো আমি কতটা কষ্টে আছি? নিচে বসেন একটু। মিমি আমাকে টেনে নিচে বসিয়ে সরাসরি বলল, ম্যাডাম তো আপনাকে ডিভোর্স দিয়ে দিবে, আপনি কি আবার আমাকে বিয়ে করবেন? একা একা অপমান করে আপত্তি মেটে না, এখন তো সবাই মিলে আমাকে অপমান করতে, তাই তো? বিশ্বাস করেন আমি সত্যি কথা বলছি। তা এতদিন পর আমার কাছে কি চাই? রাসেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। ভালো তো, বিয়ে করে নাও। আমাকে ছাড়া আপনি থাকতে পারবেন? সেটা আমি তোমাকে বলতে রাজি নই। আর আমার মতো খারাপ একটা ছেলের কাছে কি চাই তোমার? আমাকে ভালোবাসেন আপনি? জানি না। মিমি খপ করে আমার হাত ধরে বলল, আমার চোখের দিকে তাকিয়ে বলেন আমাকে আপনি ভালোবাসেন। যদি একবার বলেন তাহলে আমি আবার আপনার কাছে ফিরে আসব। আগে এক সময় তোমার উপর আমার মায়া ছিল, এখন তেমন নেই, এটা বলতে পারি। এখন আমি আর তোমাকে ভালোবাসি না, আমি একা আছি, একাই বেস্ট। আমার এই কথাটা শুনে মিমি কান্না করতে লাগলো। আমি আমার হাত সরে বললাম, যে জিনিসটা হওয়ার নয় তা কখনো হবে না। ভালো কাউকে বিয়ে করে সুখে সংসার করো। আমার সাথে একটা রাত কাটাবেন? সে এসব কি বলছো তুমি? রাত থাকতে হবে না, একটা ঘন্টা শুধু। আমি এবার রেগে বললাম, পাগল হয়েছে তুমি? এসব কি উল্টো পাল্টা কথা বলো? মিমি কান্না করতে করতে বললো, কি করব বলেন, যাকে পাওয়ার জন্য নিজের জীবন হাসি মুখে বিলিয়ে দিলাম আর আজকে তার থেকে দূরে সরে যাচ্ছি। প্লিজ শুধু 1 ঘন্টার জন্য আপনি আমার হয়ে যান। মানুষ জিজ্ঞেস করলে এইটুকু তো বলতে পারবো যে আমি আমার ভালোবাসার মানুষটাকে 1 ঘন্টার জন্য কাছে পেয়েছিলাম। চলে যাও এখান থেকে। আমাকে এভাবে বিদায় করে দিবেন না। দেখো, আমি এখন অন্য কারোর সম্পত্তি। হতে পারে আমার বউ আমাকে স্বামীর মর্যাদা দেয় নাই, তো কি হয়েছে? তাই বলে কি আমি অন্য মেয়ের হাত ধরে বসে থাকবো? মিমি ওর চোখের পানি মুছে আমার দিকে তাকিয়ে বলল, জানেন কাউকে কখনো বেশি ভালোবাসতে নেই, আপনার কোনো দোষ নেই। সেদিন কেন আমি আপনাকে বিশ্বাস করি নাই? আমি এতটা বোকা কিভাবে হতে পারলাম? তোমার এসব ইমোশনাল কথা শুনতে আমার একটুও ভালো লাগছে না। যাকে ভালো লাগে না তার কথাগুলো কিভাবে ভালো লাগবে? আপনি দেশ ছেড়ে চলে যাওয়ার পর কয়েকটা লাইন খুব মনে পড়ছে আমার। শান্তিতে ঘুমাও পাখি, আর হবে না দেখা, পথের কাঁটা তুলিয়া নিলাম, রাস্তা তোমার ফাঁকা, যে যাই বলুক দেখিও তোমার দিন, লিখে রেখে আমার কথা মনে পড়বেই তোমার একদিন। মিমি আমাকে জোরে ধরে কান্না করতে করতে এসব বলছে। আমি আর পারছি না নিজের চোখের পানি আটকে রাখতে। হাত দিয়ে আড়ালে চোখের পানি মুছে মিমিকে ছেড়ে দাঁড়িয়ে বললাম, আমার এখন কিছু আর শুনতে ভালো লাগছে না। আপনার জন্য নিজ হাতে খাবার রান্না করে নিয়ে আসছি, জানি না আর দেখা হবে কি না। এখন আমার খাওয়ার মুড নেই। মিমি অসহায়ের মতো আমার মুখের দিকে তাকিয়ে আছে, না খেলেও খুব কষ্ট পাবে। আমি পা ভাঁজ করে নিচে বসলাম। মিমি খাবার বেড়ে নিজে হাতে আমাকে খাওয়াতে লাগলো। অল্প একটু খেয়ে বললাম, হঠাৎ আমার উপর এত দরদ? তুমি না বললে আমি মেয়েদের রুমে যাই? আরো কত কি। মিমি মাথা নিচু করে বলল, সবকিছু রাসেলের কথা শুনে বিশ্বাস করেছিলাম, কিন্তু খোঁজ খবর নিয়ে দেখি সবকিছুই মিথ্যা ছিল। যখন সময় ছিল তখন আমি আপনাকে বিশ্বাস করি নাই। আর এমন। আমি মিমির মাথায় হাত দিয়ে বললাম, ম্যাডাম, ডিভোর্স দেওয়ার পর নিঃসঙ্গ একা জীবন পরিচালনা করব, কাউকে দরকার নেই আমার। তুমি ভালো কোনো ছেলে দেখে বিয়ে করে নাও। আমি শুধু আপনাকে ভালোবাসি, প্লিজ আমাকে ফিরিয়ে দিবেন না। যেটা কখনো হওয়া সম্ভব নয় তা হবে না। মিমির সাথে সাথে আমার পায়ের উপর পড়ে বলল, প্লিজ আপনার কাছে আমি একটু। মিমিকে টেনে তুলে আর কিছু বলতে না দিয়ে জড়িয়ে ধরে বললাম, ভালোবাসি তোমাকে ঠিক আছে, কিন্তু এটা এখন কালো ছায়ার আড়ালে ঢেকে অন্ধকার হয়ে গেছে। মিমি শুধু কান্না করছে, কিছু বলছে না। ধীরে ধীরে একে ছাড়িয়ে বললাম, যাও এখান থেকে, আর হয়তো কখনো আমাদের দেখা হবে না। মিমি মাথা থেকে কি যেন একটা বের করে ওর হাতে একটা টান দিল। আমার হাত ধরে আমার হাতেও একটা টান দিল। হাত বেয়ে রক্ত নিচে গড়িয়ে পড়ছে। এটা দেখে আমি মিমিকে যেই কিছু বলবো, তখন মিমি ওর রক্তমাখা হাত আমার রক্তমাখা হাতের সাথে মিশিয়ে বলল,
আপনার হাতে রক্তের রং লাল, আমারটাও তো লাল। এখানে তো কোথাও লেখা নেই আমি আপনাকে পাবো না। তাহলে আপনি কেন নিজের শরীরের সাথে বেইমানি করছেন? আপনি আমার কসম খেয়ে বলেন যে আমাকে ছাড়া আপনি থাকতে পারবেন। মিমিকে দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না। যাকে ভালোবাসি এতটা, সে আমার একটু ভালোবাসা পাওয়ার জন্য কত কিছু করছে। আমার মতো ছেলের সাথে ওর লাইফটা জড়াতে চাইছি না। আমার এই এক জীবনে কি বা আছে? না আছে আমার বাবা মা, না আছে পরিবার। টাকা না থাকলে ভালোবাসা নাকি জানলা দিয়ে পালিয়ে যায়? মিমিকে এখান থেকে বিদায় করার জন্য বললাম, যদি তুমি এখন এখান থেকে না যাও তাহলে আমি এই ছাদ থেকে লাফ দিয়ে নিজে নিজে আত্মহত্যা করব। অন্তত আজকের দিনটা আমাকে একা থাকতে দাও। মিমি নিজের গালে নিজে চড় দিচ্ছে আর বলছে, এতটা বোকা কেন মিমি তুই? যার জন্য এত কিছু করলি আজকে সে চোখের সামনে পর হয়ে গেল। তোর এই কপালে সুখ লিখা নাই রে মিমি। আমি মিমির হাত ধরে বললাম, দেখো। মিমি আমার রক্তমাখা হাতটা দেখে ওর শরীর থেকে ওড়না ছিঁড়ে আমার হাত বেঁধে দিয়ে বলল, কখনো কাউকে একটু মন থেকে ভালোবেসে দেখিও, তার জন্য একবার কেন 1000 বার মরলেও কোনো আফসোস থাকবে না। তবে আমি শুধু একাই আপনাকে ভালোবেসে গেলাম। এক সময় ভালোবাসা কি এটা জানতাম না, আর এখন আপনাকে ভালোবেসে সবকিছু হারিয়ে আমি হতভাগা হয়ে গেছি। আমি কোনো কথা বলছি না দেখে মিমি বলল, আচ্ছা ঠিক আছে, চিন্তা করবেন না, আমি চলে যাব। মিমি টিফিন বক্স হাতে দরজার কাছে দাঁড়িয়ে বলল, মানুষ কখন অসহায় হয় জানেন? যখন সে দেখে তার কাছের মানুষ ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। অনেক ছেলের প্রপোজ পেয়েছিলাম, ওদের থেকে যদি একটা রেখে দিতাম তাহলে আজকে আর আপনার জন্য আমার কান্না করতে হতো না। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে জানেন তো, কাউকে কাঁদিয়ে কেউ সুখে থাকতে পারে না। তবে আমি আপনাকে অভিশাপ দিব না, শুধু বললাম বিদেশের মাটিতে ভালো থাকবেন, এইটুকুই দোয়া করি। মিমি টিফিন বক্স নিচে রেখে আমার কাছে হেঁটে এসে বলল, কোনোভাবে কি আমাকে রাখা যায় না? আপনি আরেকটা বিয়ে করে নিন, আমি সতীনের সংসার করতে পর্যন্ত রাজি আছি। আমাকে মুক্তি দাও প্লিজ, আমি আর নিতে পারছি না। মিমি আমার এই কথা শুনে এক সেকেন্ডও দাঁড়ায় নাই, কান্না করতে করতে দৌড়ে চলে গেল। মিমি যেতেই আমি নিচে বসে কান্না করতে লাগলাম। যাকে আমি এতটা ভালোবাসি তাকেই ফিরিয়ে দিলাম। খুব করে ওকে আটকাতে চেয়েছিলাম, কিন্তু আমার সাথে থাকলে ওর জীবন নষ্ট হয়ে যাবে। আমার মতো এতিম একটা ছেলের সাথে কে বা সংসার করবে? হঠাৎ আমার মাথার পাশে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। উপরে তাকে দেখি রিয়া ম্যাডাম। ও, উনি তো এতক্ষণ এখানে দাঁড়িয়ে সবকিছু শুনছিলেন। আমি চোখের পানি মুছে দাঁড়িয়ে বললাম, আর কিছু কি লাগবে আপনার? তুমি আজকে দেশ ছাড়বে বলবে না আমাকে? আমার সাথে কথা বলো না ঠিক আছে, কিন্তু এইটুকু তো বলতে পারতে নাকি? বাদ দেন এগুলো, আমার নিজস্ব বিষয়। আচ্ছা, আজকে এই একদিনের জন্য আমি তোমাকে একটা সারপ্রাইজ দিব। ম্যাম হিসেবে না, আমার ওপর তোমার যেই অধিকার আছে সেইটুকু। তবে শুধু আজকে এই দিনটা, এরপর আমার সাথে তোমার সম্পর্ক সব নষ্ট হয়ে যাবে। দরকার নাই ম্যাডাম, আমার কিছু লাগবে না। একদিনের জন্য শুধু আমি তোমার বউ হব, হাত পর্যন্ত ধরতে পারবে, বেশি কিছু না। আলগা মায়া বাড়িয়ে লাভ আছে ম্যাডাম? যেটা কখনো হওয়ার নয় তা হবে না। কান্না করছো মনে হচ্ছে। কান্না করতে চাই না ম্যাডাম, ওকে ফিরিয়ে দিয়েছি শুধু যাতে ও ভালো থাকে। আমরা এই জীবনের কোনো মানে নাই। তোমার ব্যক্তিগত বিষয়ে আমি কিচ্ছু বলতে চাই না। এখন যাও, রেডি হয়ে নাও, আমি লাল শাড়ি পরে আসছি। আমি আর কিছু বললাম না, চুপচাপ দাঁড়িয়ে আছি। তবে আমার মনে হচ্ছে ওনার কথা শোনা উচিত। আজকে রাতে তো চলেই যাব, যাই ওনার সাথে সময়টা একটু এনজয় করি, মনের কষ্টগুলো দূর করি। আমি আমার রুমে গিয়ে দেখি বিছানায় একটা পাঞ্জাবি রাখা আছে, হয়তো রিয়া ম্যাডাম রেখে গেছে। পাঞ্জাবি পরে রেডি হয়ে নিচে গিয়ে দেখি রিয়া ম্যাডাম কালো বোরকা আর মুখে নিকাব পরেছে। আমাকে দেখে বলল, আসছো তুমি? ভাবছিলাম শাড়ি পরে বের হব, কিন্তু তোমার সাথে বাইরের কেউ দেখলে। থাক ম্যাডাম, আর বলতে হবে না, সবকিছু আমি বুঝেছি। আপু, তাহলে তুই কি অবশেষে এই পিচ্চি ছেলেটাকে মেনে নিলি? চুপ কর, ফালতু কথা বলবি না। বাসা থেকে বের হতেই রিয়া এগিয়ে এসে আমার ডান হাত জড়ে ধরে বলল, এখন মনের আশা পূরণ হয়েছে তো আপনার? রিয়া ম্যাডামের হাতের ছোঁয়ায় যেন আমি পাগল হয়ে গেলাম। হঠাৎ করে ওনার হাতের ছোঁয়ায় শরীরে আলাদা একটা ফিলিংস কাজ করছে। মনে মনে বললাম, যদি বাস্তব জীবনে আপনি আমার বউ হয়ে যেতেন তাহলে কতই না ভালো হতো।
যে এখানে আমরা ফুচকা খেতে যেতাম? চলো আজকে বরং সেখানেই যাই। রিয়া ম্যাডাম শাড়ির কারণে রিক্সায় উঠতে পারছে না। আমি আবার মনে মনে চিন্তা করলাম, উনি একদিনের জন্য আমার বউ, তাহলে আমি কেন হাত গুটিয়ে বসে আছি? আমি ওনাকে টান দিয়ে কোলে তুলে রিক্সার উপর বসলাম। রিয়া ম্যাডাম অবাক হয়ে আমার দিকে তাকিয়েছে, কিছু বলছে না। আমি ওনার পাশে বসে বললাম, যাও মামা। আমি রিয়া ম্যাডামের এক হাত ধরে বললাম, হাত ধরার অনুমতি আছে, তাহলে আমি বসে আছি কেন? বেশি হয়ে যাচ্ছে না? কি বেশি হয়ে যাচ্ছে? আপনি তো অনুমতি দিয়েছেন। তবে ম্যাডাম একটা কথা বলি, আপনি চাইলেও যে কারোর সাথে নিজেকে কখনো মানিয়ে নিতে পারবেন না। এতদিন আমি আপনার বাসায় থেকে যেটুকু বুঝলাম যে বাদ দাও এসব কথা। পিক তুলবে না? পিক তুলেই বা কি করব বলেন? আমি আপনার তো মুখ ঢাকা। আমি তোমার বউ, তুমি চাইলে জোর করে। ম্যাডাম খারাপ হতে পারি, তবে নষ্ট না। ভুলবশত একটা ঘটনা ঘটে গেছে, আর এর ফায়দা নেব আমি। সুযোগ যদি নিতাম তাহলে নিজের ভুলগুলো সংশোধন করার জন্য আপনার বাসায় সব কাজ করতাম না। আমার কথা শুনে রিয়া ম্যাডাম কোনো উত্তর দেয় নাই। ফুচকার দোকানের সামনে গিয়ে দেখি রাসেল আগে থেকে ওর বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছে। আজকে আমি দেশ ছেড়ে চলে যাব, এজন্য আমি কারোর সাথে কোনো ঝামেলা করতে চাই না। আস্তে করে বললাম, ম্যাডাম আমি এখানে কোনো ঝামেলায় জড়াতে চাইছি না, অন্তত আজকের এই দিনটা। রিয়া ম্যাডাম সাথে সাথে আমার হাত ধরে বলল, বলছিলাম কি, আজকে এই দিনে আমি তোমার বউ, বউ যেহেতু হয়েছি এই জন্য আমি আমার কর্তব্য পালন করব, চিন্তা করো না। রাসেল তো আমাকে আগেই দেখে চিনে ফেললো। রাসেল যে কিছু বলতে যাবে তার আগে রিয়া ম্যাডাম বলল, এক প্রকার জোর করে আমাদের বিয়ে করিয়ে দিয়েছো। ওর যা কিছু নিজের বলতে ছিল সব হারিয়ে গেছে। মিমিকে তো এখন নিজের করে পাবে। আমি তোমার কাছে রিকোয়েস্ট করে বলছি, প্লিজ। আপনার কথা রাখবো না তা হতে পারে না। জানেন তো আপনাকে আমি কতটা সম্মান করি। যতই হোক আমাদের কলেজের প্রিন্সিপাল ম্যাম। তবে ম্যাডাম একটা কথা শুনে রাখেন, একসময় আমার নিরাপত্তা দিবেন আপনি। ফালতু না বকে এখান থেকে যাও, যাতে আমরা একটু শান্তিতে বসতে পারি। আরে ম্যাডাম চিন্তা করার দরকার নেই, চলে যাচ্ছি। আর আপনার হাজবেন্ডকে বলবেন মানুষ চিনে যেন লাগতে আসে। আমি এটা বুঝলাম না, ওর মতো পিচ্ছি ছেলেকে আপনি কিভাবে মেনে নিলেন? রাসেল, তোমাকে যেতে বলছি আমি। রাসেল আর কোনো কিছু না বলে চলে গেল। রিয়া ম্যাডাম একটা চেয়ার টেনে আমার সামনে দিয়ে বলল, বসো এখানে। ম্যাডাম চলেন বাসায় যাই। কি হবে এখানে থেকে? তুমি কি আসলেই আনরোম্যান্টিক? একদিনের জন্য আপনার সাথে রোম্যান্স করে আমার কি লাভ? উল্টো মায়া জন্ম নেবে আমার, কষ্ট পাবো আমি। রিয়া ম্যাডাম এক প্লেট ফুচকা আমার হাতে দিয়ে আমার পাশে বসলো। পাশে বসে বলল, আমি যদি সত্যি সত্যি তোমার বউ হতাম তাহলে মেনে নিতে? না কখনো না। কি বললা? যা বললাম সত্যি। যাকে ভালোবাসি তাকে ফিরিয়ে দিয়েছি, যাতে ও সুখে থাকে। আর জেনে শুনে আমার সাথে কিভাবে সংসার করবে? না আছে আমার পরিবার, না আছে ঘর বাড়ি, আমার বাবা মা পর্যন্ত আমাকে ভালোবাসতো না। কি বলো এসব? প্রতিটি বাবা মা তার সন্তানকে ভালোবাসে। আমি নিজেও জানি। ওনারা জানতো যে আমাকে সম্পত্তি দিলে আমি বসে বসে খাবো আর বিক্রি করে দেবো, এই জন্য আবুকে বাসাটা দিয়েছে। তবে বাবা মা থাকলে আজকে বলতে পারতাম, যে ছেলে মানুষের বাসায় চাকরের কাজ করতে পারে সে কি কাজ করতে পারবে না? তুমি এখানে আসছো কি কান্না করতে? আমি চোখের পানি মুছে বললাম, সরি। আমরা তো তোমাকে দিয়ে কখনো কিছু করাই নাই, শুধু মাঝে মধ্যে আমাকে কফি বানিয়ে দিয়েছো। অন্য কিছু কি? থাক ম্যাডাম বাদ দেন। তারপর বলেন আপনার কি অবস্থা? এই তো মোটামুটি চলে। আপনার নতুন বয়ফ্রেন্ড? তুমি জানো কিভাবে? জানি অল্প স্বল্প। এই বিষয়ে আমি কিছু বলতে ইচ্ছুক নই, কারণ এটা আমার পার্সোনাল। ঠিক আছে বলতে হবে না ম্যাডাম। ম্যাডাম একটা কথা বলবো? ম্যাডাম বলতে হবে না, আপু বলো। বউকে যদি আপু বলি তাহলে মানুষ কি মনে করবে? বলবে ভাই বোন হয়ে রাস্তায় নোংরামি করছে, পরে গরম ধুলাই খাবো। রিয়া ম্যাডাম আমার পাম হাত চেপে ধরে বলল, আচ্ছা ঠিক আছে, যা ইচ্ছে তাই বলো। আপনি কিছু বলবেন না তো আবার? না। সত্যি বলবেন না তো? আরে না। আচ্ছা জানো। রিয়া ম্যাডাম আমার হাত ছেড়ে দিয়ে বলল, আজ পর্যন্ত কেউ আমার নাম ধরে ডাকতে পারে নাই। আমি কসম খেয়ে বলতে পারি, আজ পর্যন্ত আমি কারোর হাত পর্যন্ত ধরি নাই। যেখানে তোমাকে সুযোগ দিচ্ছি হয়তো তুমি চলে যাবে এই জন্য। আর এভাবে আমাদের দেখা বা কথা হবে না। আপনি মিথ্যে কথা খুব বানিয়ে বলতে পারেন। সেদিন তো কলেজে আমার সামনে একটা ছেলেকে জড়িয়ে ধরলেন,
রিয়া ম্যাডাম এই বিষয়টাকে এড়িয়ে গিয়ে বলল, ফুচকা কেমন হয়েছে? ভালো। কি যেন বলতে চেয়েছিলে তুমি, বলো। না থাক, বলবো না। আরে বলো, আমি শুনছি। আচ্ছা ম্যাডাম, আমাকে কি আপনার স্বামী হিসেবে মেনে নেওয়ার কোনো অপশন নেই? রিয়া ম্যাডাম খিলখিল করে হাসতে হাসতে বলছে, তুমি হবে আমার স্বামী? আগে ফিডার খাওয়া বন্ধ করো, পরে এসব বলবে। ঠিক আছে বাচ্চা ছেলে? রিয়া ম্যাডাম এমন কথা শুনে মনে খুব কষ্ট পেলাম। উনি আমার মনে আঘাত দিয়ে এই কথা বলল। লাদেন, তুই এখানে? আর তোরে খুঁজতে খুঁজতে আমি হতাশ হয়ে গেছি। সাথে এই মেয়েটাকে। আপুকে এখানে দেখে আমি ভয় পেয়ে গেলাম। আপু কিভাবে জানে যে আমি এখানে? আমি কথা ঘুরিয়ে বললাম, আপু আজকে চলে যাব, আর হয়তো এই দেশটা ঘুরে দেখতে পারবো না। এজন্য রিয়া ম্যাডামকে আমার সাথে আসার জন্য অনুরোধ করলাম। আর কাউকে তো বলতে পারি না। মিমির সাথে তোর কিছু হয়েছে দেখলাম। ও কান্না করতে করতে বাসায় এসেছে। ও আবার গিয়েছিল আমার কাছে, কিন্তু আমি না করছি। একবার নিজের পরিবার হারালাম, এখন আর কোনো ভুল করতে চাইছি না আমি। আপু একটা ডায়েরি বের করে বলল, এখানে এসব কি লেখা আছে? আমি বাসায় এই ডায়েরিটা ফেলে আসছি। বলতে পর্যন্ত পারে নাই। খপ করে আপুর হাত থেকে ডায়েরিটা নিয়ে লুকিয়ে ফেললাম। আপু রেগে আমার দিকে তাকিয়ে বলল, এই ডায়েরির নাম প্রতিশোধের খেলা। আমার বাবা মাকে কারা মেরেছে, তোর সাথে কারা ঝগড়া করেছে, সবার নাম লেখা আছে। তুই কি করতে চাস বলতো? তুই কি ভালো হবি না? আপু এটা আগে লিখেছিলাম। এখন তো আমি রিয়া ম্যাডামের বাসায় থাকি। কখনো কি আমাকে ঝগড়া করতে দেখলেই বলছি না আমি পুরোপুরি ভালো হয়ে যাব? হুম, সব কিছু বুঝলাম। রিয়া, চল আমাদের বাসায় আজকে। তোর ছাত্রকে বিদায় করে রাতে বাসায় ফিরবে। যাওয়া যায়, কিন্তু যার জন্য যাব সে তো কিছু বলছে না। আমি সুযোগ পেয়ে বললাম, বলার কি আছে, একদিনের জন্য আমার বউ হয়েছেন, এটুকু করতে পারবেন না? আপু অবাক হয়ে বলল, কি? ও একদিনের জন্য? আরে চলেন, পরে আপনাকে সব কিছু আমি বুঝিয়ে বলবো না। আপুর সাথে বাসায় চলে গেলাম। আমাদের সাথে রিয়া ম্যাডামও এসেছেন। বাসায় গিয়ে শুনি মিমি নাকি এখনো কিছু খায় নাই। সকাল থেকে সেই রুমে দরজা লাগিয়ে বসে আছে। যা তো দেখে আয়। রিয়া ম্যাডাম সাথে সাথে আমার হাত ধরে বলল, সাবধান, অচেনা কোনো মেয়ের কাছে যাবে না। মনে আছে তো, আমি একদিনের জন্য তোমার বউ। সো আমি যা বলবো তাই করবে। আমি হাসি দিয়ে বললাম, এখানে কিছু করার নেই আমার আপু, আমার বউ যেহেতু বলছে। তোরা দুজনের মাথায় ভূত চেপেছে বুঝেছি। সেই কখন থেকে একদিন একদিন করছিস। 1000 বছর যদি কেউ কাউকে ভালোবাসে, সেই দিনগুলোই মনে থাকে না। অথচ আমরা একদিন যদি স্পেশাল কিছু করি, সেটা 1000 বছর মনে থাকে। সারা বছরের সুখ চিরস্থায়ী থাকে না, কিন্তু একদিনের সুখ মাঝে মাঝে মনের ভেতরে চিরস্থায়ী হয়ে থাকে। শোন ভাই, আমার আবেগ দিয়ে দুনিয়া চলে না। এখনো তো পিচ্ছি, এত বুঝ হয় নাই। আগে বড় হ। আচ্ছা থাক তোরা, আমি দেখি মিমির কোনো একটা ব্যবস্থা করতে পারি কিনা। আবার তোর দুলাভাইও বাসায় নেই। আপু হেঁটে রুমে চলে গেল। আপুর প্রতিটা কথা আমার কানে বাজতে লাগলো। আপু তো ভুল কিছু বলে নাই। রিয়া ম্যাডামের সাথে আমার এতটা মেশা উচিত হয় নাই। উনি তো আমার সাথে ঘুরে মজা নেবে, কিন্তু কোনো এক কারণে আমার মনে মায়া জন্ম নিলে তখন আমার কি হবে? রিয়া ম্যাডাম আমার হাত টেনে বলল, আরে তোমার আপু কি না কি বলেছে তাই নিয়ে পড়ে আছো? চলো আমরা দুজন মিলে আজকে নুডলস রান্না করি। কথাটা মন্দ বলেন নাই ম্যাডাম, আপনি নুডলস রান্না করতে পারেন তো? হুম, এই জিনিসটা খুব পারি। কিচেন রুমে যেতেই রিয়া ম্যাডাম সবকিছু গোছগাছ করে রান্না করতে লাগলো। আমি টুকটাক সাহায্য করছি। আচ্ছা, এখন আমার জায়গায় যদি তোমার বউ হতো তাহলে? আপনি বুঝি আমার অন্য কেউ? আপনিও তো আমার বউ। পার্থক্য শুধু এই জায়গায় যে আপনি আমাকে মেনে নেন নাই, আর জোর করে কিছু হয় না। তবে হ্যাঁ, আজকে আমার বউ থাকলে তাকে প্রথমে পিছন থেকে দাঁড়িয়ে জড়িয়ে ধরতাম। পরে যদি তার চুল খোলা থাকতো, তাহলে তার খোলা চুলগুলো সুন্দর করে বেঁধে ঘাড়ে একটা চুমু দিতাম, আর তাকে পিছনে জড়িয়ে ধরে রান্নার কাজে সাহায্য করতাম। বাহ বাহ, আমার ছাত্র তো দেখি খুব রোমান্টিক। এটা শুধু আমার বউয়ের জন্য, আর সবার কাছে আমি আনরোমান্টিক। আউ! রিয়া ম্যাডামের এমন শব্দ শুনে তাকে দেখে উনি একটু হাত কেটে ফেলেছে। আমি তাড়াতাড়ি ওনার হাতের কাটা অংশটুকু মুখে ঢুকিয়ে দিলাম। রিয়া ম্যাডাম জোর করে মুখ থেকে হাত বের করে বলল, ছি, এইসব খায় কেউ? ম্যাডাম ছোটবেলায় দেখতাম কেউ হাত কাটলে এমন করতো, আর এতে নাকি রক্ত বন্ধ হয়ে যায়। আমি তো সেটাই করতে চেষ্টা করছিলাম। ও তাই তো দেখি, হাতের রক্ত বন্ধ হয়ে গেছে।
এই জন্যই তো এমন করছিলাম। তুমি ছেলেটা পিচ্চি হলেও তোমার মাঝে একটা মায়া মায়া ভাব আছে। খুব যত্ন করতে পারো তুমি। তোমার বউ যে হবে, আমি মনে করি তার কপাল খুব ভালো হবে। এমন যত্নবান স্বামী পাওয়ার ভাগ্যের বিষয়। ভাগ্যের বিষয় হলে আপনি ঠিকই আমাকে মেনে নিতেন। থাক এসব কথা ছাড়েন, আমি একটু ফ্রেশ হয়ে আসি। আর একটা কথা ম্যাডাম, বলো। মিমের সামনে একটু নাটক করবেন, যাতে ও আমাকে ভুল বুঝতে পারে। আমি আর কিছু না বলে বের হয়ে আমার রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে রুম থেকে বের হলাম, বাইরে গিয়ে দেখলাম টেবিলে বসে সবাই খাবার খাচ্ছে। আমাকে দেখে রিয়া ম্যাডাম দাঁড়িয়ে বলল, আপনি এসে আমার পাশে বসেন। আমি একটা চেয়ার টেনে রিয়া ম্যাডামের পাশে বসলাম। আমার সামনে মিমি বসে আছে, আমি খাবার খাচ্ছি। এর মাঝে রিয়া বলল, শোনেন না, আমাকে একটু যত্ন করে খাইয়ে দেবেন? আপনার হাত থেকে খাবার খুব ইচ্ছে। রিয়া ম্যাডামের এমন কথা শুনে মিমি এক নজর আমার দিকে তাকিয়ে আছে। মিমি যাতে আমাকে ভুল বোঝে, আমার এখন তাই করতে হবে। এজন্য আমি রিয়ার কথা মতো খাবার তুলে ওকে খাওয়াতে লাগলাম। মিমি খাবার দূরে ফেলে দিয়ে রাগ দেখিয়ে রুমে চলে গেল। আপু শুধু বলল, এটা কি ঠিক করলি? মেয়েটা সেই সকাল থেকে কিছু খায় নাই। আমি খাবারের মাঝে পানি ঢেলে দিয়ে বললাম, কপাল খারাপ তো আমার। এই জীবন থেকে ধীরে ধীরে সবকিছু হারিয়ে যাচ্ছে। বাঁচতে আর ইচ্ছে করে না, মন যায় কোনো ট্রেনের নিচে চাপা পড়ে মারা যায়। ফালতু কথা রাখ ভাই আমায়। যা, মিমিকে ডেকে নিয়ে আয়। ওর যখন পেটে টান আসবে তখন খাবে নি। আসলেই কি তুই মিমিকে বিয়ে করতে চেয়েছিলি? আমার তো মনে হয় না। নইলে ওর সাথে এমন নাটক করার কি দরকার ছিল তোর? কথায় আছে, মায়ের থেকে নাকি মাসির দরদ বেশি। তোর সাথে বেশি কথা বলে ঝগড়া করতে চাইছি না, শুধু রাতে আমাকে এগিয়ে দিয়ে আসবি, তাতেই হবে। এখন আমি গেলাম, রুমে গিয়ে একটু ঘুমাবো। থাক তোরা। আমি টেবিল থেকে উঠে রুমে চলে গেলাম, বিছানায় শুয়ে দিলাম এক ঘুম। ঘুম ভাঙতে দেখলাম মিমি আমার রুমে একটা চেয়ার নিয়ে বসে আছে, এক দৃষ্টিতে শুধু আমার দিকে তাকিয়ে আছে। ওকে দেখে আমি বিছানা থেকে উঠে বসে গেলাম। আমি ইশারা দিয়ে বললাম, কি চাই এখানে? আমার যা চাই আপনি বুঝি তা এনে দিতে পারবেন? তুমি কি চাও এটা আমি জানি, কিন্তু সম্ভব নয়। আচ্ছা মিমি, একজন বিবাহিত ছেলেকে বিরক্ত করতে লজ্জা লাগে না? হুম, আপনি বিবাহিত তা আমি জানি, কিন্তু রিয়া আপু যে আপনাকে মেনে নেবে না এটাও জানি। তুমি না বললে রাসেলকে বিয়ে করবে? হুম, করবো তো, তাতে আপনার কি? আপনি তো এটাই চান যেন আমি আপনার থেকে দূরে থাকি। আজ পর্যন্ত কেউ আমাকে একটু বুঝতে পারলো না। আফসোস কি জানো, একটা মনের মতো মানুষ খুঁজে পেলাম না। শোনো, আজকে তো চলে যাব, শেষ একটা কথা বলছি। রাসেলের চরিত্র কিন্তু একদম ভালো না। তুমি একটু খোঁজ খবর নিয়ে দেখো। তবে আজকে আমি মিথ্যে কথাও বলবো তোমার সাথে। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, এটা ঠিক। এখনো তোমার জন্য ভালোবাসা আছে, কিন্তু আমার এই এক জীবনের কোনো গ্যারান্টি নেই। নিজের বলতে তেমন কিচ্ছু নেই আমার। এই বাড়িটাও আপন নয়। এক প্রকার বলতে পারো আমি রাস্তার ফকির, যার কিছু নেই। সে তো রাস্তার ফকির। সন্ধ্যা প্রায় হয়ে যাচ্ছে, আমাকে এখন বের হতে হবে। থাকো তুমি। তোমার বোন জরুরি একটা কাজে অফিসে গিয়েছে, চল আমি তোকে এগিয়ে দিয়ে আসি। না দুলাভাই, লাগবে না। তবে আপনার কাছে আমার একটাই অনুরোধ, রাসেলের কাছে আপনার বোনকে বিয়ে দেবেন না। আমি ভালোর জন্যই বললাম, বাকিটা আপনাদের ইচ্ছে। আসি। আমি বাস থেকে বের হয়ে গেলাম। শেষবারের মতো আপুর সাথে একটু কথা বলার দরকার ছিল, কিন্তু ও চলে গেল। রিয়া ম্যাডামের বাসায় গিয়ে আমার কিছু জিনিস গুছিয়ে নিলাম। ছাদ থেকে নিচে নেমে দেখি রিয়া ম্যাডামের পুরো পরিবার একসাথে বসে আছে। আমি মাথা নিচু করে শুধু বললাম, ভুল হলে সবাই মাফ করে দেবেন ম্যাডাম। তাহলে আমি গেলাম। চলো, আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। বাস থেকে বের হয়ে গাড়িতে বসার পর আমি প্রশ্ন করলাম, আমাদের বিয়ের ডিভোর্স নিয়ে কথা বলার দরকার ছিল না? এসব চিন্তা তো না করলেও হবে, ওগুলো আমি বুঝে নেব। ম্যাডাম, বলো। আপনি কতটা সুন্দর জানেন তো? এতটাও না, তবে আমার বয়স হয়ে যাচ্ছে। বিয়ে করে নেন তাহলে। তাই করব। মনের মতো কাউকে খুঁজে পেয়েছি। আমি যদি দেশে থাকতাম তাহলে আপনাকে পড়ানোর একটা চান্স নিতাম। মাটিতে থেকে আকাশ ধরতে চাস? এভাবে বললেন যে? আমার ইচ্ছে। ও, রিয়া ম্যাডাম আর কিছু বললো না, চুপচাপ গাড়ি চালাতে লাগলো। এয়ারপোর্টের সামনে একটা নিরিবিলি জায়গায় গাড়ি থামালো। গাড়ি থেকে নামতে রিয়া ম্যাডাম বললো, এখানে বসো, তোমার সাথে একটু কথা বলি। ওনার কথা মতো আমি রাস্তার পাশে বেঞ্চের মাঝে বসলাম। আমি নিচে বসতেই রিয়া ম্যাডাম ঠাস ঠাস করে আমার গালে থাপড় দিল। গালে হাত দিয়ে বললাম, এটা কি করলেন? যা করেছি বেশ ভালো করছি। তোর মতো ফকিরনি ছেলেকে বাঁচিয়ে রেখে আমি ভুল করেছি। আজকে একটু সুযোগ দিয়েছি যাতে তুই আমার করা
অভিনয়গুলো খুব সহজে বুঝতে না পারিস। তুই ভাবলি কিভাবে যে আমি তোর সাথে? আমি মাথা নিচু করে বললাম, সরি ম্যাডাম। রিয়া আমার চুল টেনে ধরে বলল। এই, আমার দিকে তাকা বলছি। আমি চোখ বন্ধ করে বললাম, আপনি এখন খুব ভালো করেই বুঝতে পারছেন যে একটা মেয়ে আমাকে মারার পরেও আমি হাত গুটিয়ে বসে আছি, যার শরীরে কোনো মেরুদণ্ড নেই, তার আবার কিসের জীবন? আমাকে অপমান করছেন, আমি কিছু বলবো না। আমি নালায়েক, বান্দর, ইতর, নষ্ট, আরো কত কিনা ম্যাডাম, যা ইচ্ছে তাই বলতে পারেন, আমি কিছু বলবো না। হাত থেকে ঘড়িটা খুলে রিয়া ম্যাডামের হাতে পড়ে দিয়ে বললাম, চাকর স্বামীর থেকে এটাই তোমার প্রথম উপহার। আমি জানি আপনি খুশি হন নাই, কিন্তু আমার কাছে আর দেওয়ার মতো তেমন কিছু নেই। যার আগে একটা কথা বলি, জোর করে হলেও হোক আর যেভাবেই হোক, এই একদিনে আপনার কাছে যতটা এসেছি একটু চিন্তা করে দেখবেন, যদি আর 1 মাস আপনার কাছে থাকতাম তাহলে আপনাকে পটি নেওয়াও আমার বেশি সময় লাগতো না ম্যাডাম। আমাকে একদিন মনে পড়বে ম্যাডাম, এই কথাটা মনে রাখিয়েন। আরে যা যা, তোর মতো কত আসবে যাবে। ভাবে নাই কখনো স্বপ্ন ছেড়ে উড়াল দিতে হবে। ভালো থাকবেন। আমি আর রিয়া ম্যাডামের সাথে কোনো কথা বললাম না, সময় মতো দেশ ছেড়ে চলে গেলাম। অনেক ব্যস্ততার মাঝে আজকে 5টা বছর চলে গেল। বিদেশে যে জন্য আসছিলাম সেটা সফল হয়েছে, একটু হলেও আমি নিজ পায়ে দাঁড়াতে পারছি। আজকে আমি দেশে ফিরবো, কিন্তু কাউকে বলার মতো মানুষ নেই আমার, কারোর সাথে যোগাযোগ ছিল না। চেহারা এখন আগে থেকে একটু চেঞ্জ হয়েছে, লম্বা চুল রেখেছি এখন। ব্যাগপত্র গুছিয়ে বের হলাম, সময় মতো দেশের উদ্দেশ্যে রওনা দিলাম। অনেকক্ষণ বসে থাকার পর এয়ারপোর্টে চলে গেলাম। একা একা হেঁটে এয়ারপোর্ট থেকে বের হচ্ছি, ঠিক তখন একটা ছেলে দৌড়ে এসে আমার পায়ে পড়ে বলল, ভাই, আমাকে এদের হাত থেকে বাঁচান প্লিজ। আমি মরতে চাই না, আমি আমার জান ভিক্ষা চাই, প্লিজ আমাকে বাঁচান। ছেলেটার পুরো শার্ট রক্ত দিয়ে মাখানো ছিল। ঘাড়ের কাছে কিছু আঘাত লক্ষ্য করলাম। সামনে তাকে দেখি ইভা একটা শটগান নিয়ে দাঁড়িয়ে আছে, ওর সাথে আরো অনেকগুলো মেয়ে আছে। ইভা আমার সামনে থেকে ছেলেটাকে টেনে নিয়ে চিৎকার দিয়ে বলল, এখন আমি ওকে গুলি করে মারবো। যদি কারো ক্ষমতা থাকে তাহলে আমাকে আটকে দেখা। ইভার কথা শুনে পুরো এয়ারপোর্টের মানুষগুলো ভয়ে কাঁপাকাঁপি করছে, কারো মুখে কোনো কথা নেই, আছে শুধু ভয়ের প্রতিচ্ছবি। ঠাস করে একটা শব্দ হলো আর ছেলেটা ছিটকে একটু দূরে গিয়ে পড়লো। আমার শরীরেও রক্ত লেগে গেছে। এই নিষ্ঠুর মানুষ, তোরা মনে রাখ, যারা বিনা কারণে আমার বন্ধুর পরিবার হত্যা করেছে তাদেরকে আমি ছাড়বো না। আর তোরা সবাই আমাদের বসকে দেখতে চেয়েছিলি না? খুব শিগগিরই তিনি সামনে আসবেন। যার নাম শুনলে সবাই পালিয়ে যায়, খুব তাড়াতাড়ি উনি সামনে আসবেন। ইভা পিস্তল হাতে নিয়ে আবার বের হয়ে গেল। আমি তো ওর এমন রূপ দেখে ভয় পেয়ে গেছি, কিন্তু ইভা আমাকে চিনতে পারলো না কেন, এই বিষয়টা আমি মানতে পারছি। ও তাহলে মাহফিল রেডি হয়ে গেছে। দেশের মাটিতে এসে যে এমন কিছু শুনবো তা আশাই করি নাই। যাকে, এখন আমার একটা বাসা খুঁজতে হবে। নিজের বলতে তো আর কেউ নেই আমার। একটা আপু ছিল, সেও পর হয়ে গেছে। হাঁটতে হাঁটতে একটা বাসার সামনে গেলাম, যেখানে লেখা আছে ব্যাচেলার ভাড়া দেওয়া হয়। এটা দেখে আমি দারোয়ানকে বললাম, ভাই বাসা খালি আছে কি? হ, আছে তো, তবে আপনি আমার ম্যাডামের সাথে কথা বলেন, তাহলে জানতে পারবেন। দাঁড়ান, আমি ওনাকে ডেকে নিয়ে আসছি। দারোয়ান চলে যাওয়ার পর একটু পর একটা মহিলা বের হলো। মহিলা বললে ভুল হবে, এটা তো দেখি একটা মেয়ে, তবে মুখ ওড়না দিয়ে ঢেকে রেখেছে। অল্প বয়সী একটা মেয়ে, বাড়িওয়ালা হয় কিভাবে? মেয়েটা আমার সামনে এসে এক নজরে আমার দিকে তাকিয়ে আছে। আমি বুঝতে পারছি না এই মেয়ে আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন। বিষয়টা আমার কাছে কেমন যেন লাগলো। আমি একবারই বললাম, আন্টি এখানে রুম খালি আছে কি? আমার মুখ থেকে আন্টি ডাকটা শুনে মেয়েটা চোখ লাল করে বলল, এই ছেলে, আমি কি তোর আন্টি লাগি? মেয়েটার কণ্ঠ শুনে আমি নিজেই বোকা হয়ে যাচ্ছি। এটা যেন আমার বহু চেনা পরিচিত একটা কণ্ঠ, তবে আমি বুঝতে পারছি না। পড়ে থাকা পিছে একটা মেয়ে আম্মু আম্মু বলে দৌড়ে এসে মেয়েটাকে জড়িয়ে নিল, কিন্তু মেয়েটা এক হাতে মুখের ওড়না ঠিক রেখে আমাকে বলল, আসেন, আপনি আমার সাথে রুম দেখিয়ে দিচ্ছি, তবে ভাড়া কিন্তু। আমাকে একটু সুযোগ সুবিধা দেবেন তাহলেই হবে। আমি অন্যের থেকে 500 টাকা বেশি দেবো। 500 টাকা বেশি দেবেন মানে? আপনি কি বাসায় মেয়ে নিয়ে আসতে চাইছেন নাকি? দেখেন, এসব ফালতু কাজ এখানে চলবে না। আসলেই ছেলেদের চরিত্র। থাক আন্টি, আর কিছু বলতে হবে না। আমি সুযোগ সুবিধা বলতে বুঝিয়েছি যে যেন আমি একটু সাদে যেতে পারি, আর রাতে দেরি করে আসলে যেন গেট খুলে দেয়, আর কিছু না। আমি তোমার আন্টি লাগি? আমাকে কি আন্টির মতো লাগে? রাগ করলেন, ঠিক আছে, তাহলে বাড়িওয়ালা বলে ডাকবো। এখন আমাকে আমার রুম দেখিয়ে দেন। মেয়েটা একটা রুম দেখিয়ে বলল, এটা আপনার রুম, দেখেন পছন্দ হয় কিনা। মনে করেছিলাম আগের থেকে একটু পরিবর্তন হবেন,
কিন্তু আপনি তো আবার সে আগের মতোই আছেন। মেয়েটার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। এই মেয়ে কি আমাকে চেনে নাকি? টুংটুং করে ফোনটা বাজতে লাগলো। আমি ফোন রিসিভ করতে স্যার বলল, তুমি আসছো? এখন তাড়াতাড়ি অফিসে আসো, জরুরি একটা মিটিং আছে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি আসছি। ফোন কাটতে মেয়েটা বলল, আচ্ছা তাহলে আমি আসি, থাকেন আপনি। আম্মু, উনি কি আমাদের নতুন ভাড়াটিয়া? পিচ্চি মেয়েটার কথা শুনে ওর মা এক প্রকার রেগে ওকে নিয়ে চলে গেল। আমি রুমটা গুছিয়ে বাসা থেকে বের হলাম। দরজার বাইরে গিয়ে দেখি সেই এয়ারপোর্টের লাশটা এই বাসের সামনে পড়ে আছে। লাশটা দেখে আমি একটু ভয় পেয়ে গেলাম। এই লাশ এখানে কিভাবে আসলো? বিষয়টা আমি এক প্রকার এদিকে বাস থেকে বের হয়ে গেলাম। সবাই ভিড় জমে লাশ দেখছে। আমি রিক্সা নিয়ে অফিসে চলে গেলাম। স্যার রুমে যেতেই আমাকে দেখে বলল, বসো এখানে, তোমার জন্যই এতক্ষণ অপেক্ষা করছিলাম। অপেক্ষা করার কি আছে স্যার? ফোনে বলে দিলেই তো পারতেন। ফোনের বিষয় হলে তো ঠিকই বলে দিতাম। এখন শোনো আমি কি বলি। শুনছি। স্যার আমার দিকে একটা ফাইল এগিয়ে দিয়ে বলল, এখানে সমস্ত কিছু লেখা আছে, পড়ে নিবে। আর তোমার কলেজের নাম যেন কি? আমি আমার কলেজের নাম বলতেই স্যার হাসি দিয়ে বলল, আবার সেই কলেজে গিয়ে ভর্তি হয়ে যাও। একদিন কলেজের গেটের সামনে ঝালমুড়ি বিক্রি করবে, আর একদিন কলেজে ক্লাস করবে। আমি হাসি দিয়ে বললাম, মজা করছেন না স্যার আমার সাথে? তুমি সিরিয়াস হবে কবে বলো? আর আমি তো কোনো কারণ ছাড়া কোনো কথা বলি না, তুমি জানো না। আমি যা বললাম তাই করো। স্যার আমি যদি এই কলেজের ছাত্র হয়ে যাই তাহলে সবাই মিলে আমাকে নিয়ে মজা করবে। অন্তত কলেজের স্যার বানিয়ে দিতে পারেন, ওইটা হলে বেশ ভালো হবে। সরি, তোমার রিকোয়েস্ট আমি রাখতে পারলাম না। কে কি বলবে তা দেখে কি করবে, সেই দুইটা কারণে তোমাকে আমি ওখানে পাঠাচ্ছি। ওইটা খুঁজে বের করো। আজকে নাকি শুনলাম নামকরা গ্যাংয়ের ডান হাত ইবা চৌধুরী এয়ারপোর্টে কাউকে মেরেছে। আমি যদি ভুলভাল বলি তাহলে তুমি ছিলে সেখানে? স্যার ছিলাম। ছেলেটা আমার কাছে সাহায্য চেয়েছিল, কিন্তু আমি যদি আমার পরিচয় দিয়ে দেই তাহলে আমি এই দেশে যা করতে এসেছি সেটা সফল হবে না। এজন্য স্যার আমি মুখ বুজেই সহ্য করছিলাম। বুঝলাম। তবে একটা কথা কি জানো, কান টানলে মাথা বেরিয়ে আসে। আমাদের আগে মাথা খুঁজে বের করতে হবে। আমি কি বললাম বুঝে গেলে তো? স্যার বুঝছি। বাইরে গিয়ে দেখো দুজনে দাঁড়িয়ে আছে। ওরা তোমার সাথে কলেজে যাবে, আশা করি বাকি কাজ তুমি বুঝে যাবে। কলেজের ভিতরেই আমাদের মেইন সূত্রগুলো আছে, প্রমাণ সহকারে বের করে নিয়ে এসো। আমি আর কিছু শুনতে চাই না। তোমাকে দেশেই এজন্য আনলাম। যা করবে তাড়াতাড়ি, আমাদের হাতে সময় খুব অল্প। আমি দাঁড়িয়ে বললাম, আমি আমার কাজে কালকে থেকে লেগে পড়বো, কিন্তু কলেজে। ওইসব কথা আমি প্রিন্সিপালের সাথে বলে রাখবো। প্রিন্সিপাল নামটা শুনে আমার রিয়া ম্যাডামের কথা মনে পড়ে গেল। এখনো ডিভোর্স পেপারে সাইন করা হয় নাই। উনি এখনো আমার বউ আছেন। আমি স্যারকে বললাম, স্যার আগে আমি একটু দুষ্টু টাইপের ছিলাম। প্রিন্সিপালের সাথে আমার ঝামেলা ছিল। আপনি কলেজের মালিকের সাথে কথা বলেন যেন উনি এই বিষয়গুলো গোপন রাখে। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলবো। স্যারের রুম থেকে